25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। 25 ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। লন্ডনে বিজয় দিবসের আলোচনা সভায় জানালেন নিজেই, যারা ৭১-এ ষড়যন্ত্র করেছে তারা এখনো থেমে নেই। দেশবাসীকে সজাগ থাকার আহ্বান। ভয় দেখিয়ে দেশের অগ্রযাত্রা থামানো যাবে না, ফিরতে পারবে না ফ্যাসিস্ট শক্তি। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা। হাতিকে গুলির ঘটনায় কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। হাদি হত্যা চেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সালের বাবা মা সহ গ্রেফতার ৩। হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার। জড়িতদের অবস্থান জানতে ফিলিপের খোঁজে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত। ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্বে থাকবেন ইউ পার্লামেন্ট সদস্য ইভারস ইজাবাস। অতিরিক্ত ধুলার জন্য আমাদের ঠান্ডা কাশি লেগেই থাকে। এখানে কোনো তো পানি ছিটা না। সিটি কর্পোরেশনের থেকে কোনো লোকজন কেউই আসে না। বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা। অতি ক্ষুদ্র বস্তু করা PM2.5 সহনীয় মাত্রার চেয়ে 20 গুণ বেশি। নির্বিকার পরিবেশ অধিদপ্তর। স্বাস্থ্য ঝুঁকিতে রাজধানীবাসী। ভোরের সময় সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন বলে এবার নিজেই জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিজয় দিবস উপলক্ষে লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত আলোচনা সভায় এই কথা জানান তিনি। বলেন, যারা ৭১-এ ষড়যন্ত্র করেছে তারা এখনও থেমে নেই। দেশবাসীকে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানান তারেক রহমান। স্বপ্ন দেখিয়ে স্বৈরাচার সরকার বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ পাচার করেছে মন্তব্য করে তিনি বলেন, স্বপ্ন দেখাতে নয়, বাস্তবায়নে বিশ্বাসী বিএনপি। আমার সামনে উপস্থিত বিজয় দিবস উপলক্ষে লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত আলোচনা সভায় অংশ নেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় নিজেই জানান 25 ডিসেম্বর দেশে ফিরছেন তিনি। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। কিন্তু এখানে উপস্থিত, এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না। এয়ারপোর্টে গেলে একটি হট্টগোল তৈরি হবে এবং মানুষ জানবে যে এরা সব বাংলাদেশি এবং দেশের সুনাম নষ্ট হবে, দলের সুনাম নষ্ট হবে। যারা ৭১-এর মুক্তিযুদ্ধে ষড়যন্ত্র করেছে তারা এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেন তারেক রহমান। ষড়যন্ত্রকারীদের রুখে দিতে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্রকারীরা কিন্তু তাদের সেই ৭১-এ যারা ষড়যন্ত্র করেছিল, ৭৫-এ যারা ষড়যন্ত্র করেছিল, ৭ই নভেম্বরে পরাজিত হয়েছিল, ৮১-তে যারা ষড়যন্ত্র করেছিল, ৯৬-তে যারা ষড়যন্ত্র করেছিল, পরবর্তীতে যারা ষড়যন্ত্র করেছে, তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। স্বপ্ন দেখিয়ে ফ্যাসিস্ট সরকার বিলিয়ন বিলিয়ন অর্থ পাচার করেছে মন্তব্য করে তারেক রহমান বলেন, স্বপ্ন দেখাতে নয়, বাস্তবায়নে বিশ্বাসী বিএনপি। অনেকেই বক্তব্যে বলেন আমরা এই স্বপ্ন দেখছি, আমরা সেই স্বপ্ন দেখছি। আমি ভাই স্বপ্নের মধ্যে নাই, আমি কোনো স্বপ্নের মধ্যে নেই। আমরা আছি পরিকল্পনার মধ্যে। আমরা পরিকল্পনা করব, আমরা পরিকল্পনা বাস্তবায়ন করব। স্বপ্ন দেখতে দেখতে দেশ থেকে প্রতি বছর 16 বিলিয়ন ডলার পাচার হয়ে গিয়েছে। স্বপ্ন দেখতে দেখতে দেশের অর্থনৈতিক অবস্থা, দেশের শিক্ষা ব্যবস্থা, দেশের আইন আদালত, আইন শৃঙ্খলা সবকিছু ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থনে বিএনপি সরকার গঠন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। বিজয়ের 55 বছরে বাংলাদেশ। লাখো আত্মত্যাগের বিনিময়ে 1971-এর 16 ডিসেম্বরের বিজয়ের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে জায়গা করে নেয় সার্বভৌম বাংলাদেশ। নানা শ্রেণী পেশার মানুষের ঢল নামে বীরত্ব গাথা জাতীয় স্মৃতিসৌধে। এত বড় অর্জনের আয়োজনেও মানুষের হতাশা। বিজয় অর্জন হলেও প্রকৃত মুক্তির স্বাদ এখনো মেলেনি। বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন তাদের। আশরাফুল ইসলামের ক্যামেরায় সানভীর রূপলের রিপোর্ট। 16 ডিসেম্বর একটি তারিখ নয়, একটি জাতির আত্মপরিচয়ের ঘোষণা। ধর্ম, বর্ণ, দল, মত বিভেদ ভুলে এক কাতারে এই মিছিল জানান দেয় আত্মমর্যাদায় উঁচু ঐক্যের।
এই স্মৃতিস্তম্ভ নিজেদের অস্তিত্ব। সবাই যেন মিলেমিশে এই দেশে আমরা সুন্দর করে বসবাস করতে পারি, আমরা এটাই প্রত্যাশা করি। বিজয়, আকাঙ্ক্ষা, মুক্তি। 1971-এ সার্বভৌম বাংলাদেশ থেকে যে আকাঙ্ক্ষা নিয়ে মুক্তির পথ তৈরি হয়েছিল, আজও মেলেনি মুক্তির পথ। তাই তো হতাশার সুর মুক্তিকামী সাধারণ মানুষের মুখে। আমরা বিজয়টাকে দলীয়ভাবে বিভক্ত করে নিয়েছি। স্বাধীনতা বিজয় অর্জন করছি, কিন্তু এখনো চূড়ান্ত বিজয় অর্জন করতে পারিনি। সংস্কৃতির ওপর সমস্ত আগ্রাসন মুক্ত একটি স্বাধীন রাষ্ট্র আমরা দেখতে চাই। 2025 সালে দাঁড়িয়ে বিজয়ের এই দিনে নতুন করে স্বপ্ন দেখে বাঙালি। স্বপ্ন দেখে এমন এক বাংলাদেশের যেখানে থাকবে ন্যায় বিচার, মানবিকতা ও সমতার শাসন। আমরা বাংলাদেশকে ভালোবাসি। মহান বিজয় দিবস আমাদের কেবল অতীতের গল্প শোনায় না, বিবেককে নাড়া দেয়, চেতনাকে জাগ্রত করে। লাল সবুজের পতাকা আমাদের মনে করিয়ে দেয় এই দেশ ভালোবাসার, এই দেশ রক্ষা করার। আমার হাতে থাকা এই পতাকা, আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই মাটি, ওই যে স্তম্ভটি, সেই স্তম্ভকে ঘিরে আজকে এত এত মানুষের যে আনন্দ উল্লাস, সেটি একটি চূড়ান্ত বিজয় অর্জনের মধ্য থেকেই সম্ভব হয়েছে। তবে এখনও চূড়ান্ত বিজয় অর্জন হয়নি। সাধারণ মানুষ বলছেন যে অর্থনৈতিক মুক্তি, শান্তি, মানবিক মর্যাদা সব কিছু থেকে এখনও পিছিয়ে আছে আমাদের বাংলাদেশ। তাই সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয় প্রথম কাজ বলে মনে করেন তারা। আসুন সবাই মিলে সব ভেদাভেদ ভুলে সামনের বাংলাদেশকে গড়ে তুলতে এক কাতারে এসে সবাই মৌন মগজে ধারণ করে মুখে বলি, আমি বাংলাদেশ, আমরাই বাংলাদেশ, ভালোবাসি বাংলাদেশ। সানবীর রূপল, সময় সংবাদ, সাভার, ঢাকা। বিজয় দিবসের প্রথম প্রহরে জাতীয় বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিজামুদ্দিনের ক্যামেরায় নাজমুস সালেহের রিপোর্ট। পূব আকাশে নতুন সূর্যোদয়ে এলো মুক্তির দিন। জাতির শ্রেষ্ঠ সন্তানদের বীরত্বে মহান বিজয়ের 55 বছরে বাংলাদেশ। যাদের রক্তে লেখা এই বিজয়, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপ্রধান মোহাম্মদ শাহাবুদ্দিন। সশস্ত্র সালাম, বিউগলে করুণ সুর আর ফুলেল শ্রদ্ধায় স্মরণ করলেন বীর শহীদদের। পরে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নীরবে দাঁড়িয়ে স্মরণ করেন দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারীদের। এ সময় স্যালুট জানায় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পর শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি ও উপদেষ্টা পরিষদের সদস্যরা। সরকারের দুই উপদেষ্টা বলেন, শহীদদের আকাঙ্ক্ষা পূরণে আগামী নির্বাচনের মাধ্যমে যাত্রা শুরু করবে গণতান্ত্রিক বাংলাদেশ। নির্বাচনের মাধ্যমে একটা ভিত্তি স্থাপন হবে, যে ভিত্তিটা গণতন্ত্রকে যেমন সুদৃঢ় করবে, তেমনি জনগণের কাছে সরকারকে জবাবদিহি করতে বাধ্য করবে। 16 ডিসেম্বরের যে প্রত্যয়, সেটা আমাদের মধ্যে ছিল দেখেই আমরা এই ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে পুনর্নির্মাণের একটা সুযোগ করে নিতে পেরেছি। আগতরা বলছেন, বিজয়ের 54 বছরেও অর্জন হয়নি বীর শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ, যার ধারাবাহিকতায় 2024 সালে এসেছে গণ অভ্যুত্থান। আগামী নির্বাচনের মধ্য দিয়ে নতুন এক গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা সূচনা হবে বলেও প্রত্যাশা তাদের। নাজমুস সালেহী, সময় সংবাদ, সাভার, ঢাকা। এদিকে 71-এর শহীদদের শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন দল। বিএনপি নেতারা বলেন, স্বাধীনতা বিরোধীদের সূর্য সন্তান আখ্যা দিয়ে মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত অপমান করা হয়েছে। 71 ও 24-এর দালালদের বিরুদ্ধে ঐক্যের ডাক দেন এনসিপি নেতারা। অন্য দলের নেতারা বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য না থাকলে বিপদ অনিবার্য। মা মাটিকে মুক্ত করতে জীবন বিলিয়ে দেওয়া সূর্য সন্তানদের চরণে ভালোবাসার ফুল দিতে সর্বসাধারণের সঙ্গে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। কথা বলেন ফ্যাসিবাদ উত্তর নতুন রাজনৈতিক বাস্তবতা আর নির্বাচন প্রসঙ্গে।
বিজয় সকালে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপি নেতারা। জামায়াত ৭১-এর স্বাধীনতা বিরোধী ছিল, এখনও তারা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য মঈন খান সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এই দলটি ৪৭ সাল, ৭১ সাল এবং এখন পর্যন্ত দেশের শান্তি কখনো কামনা করে নাই এবং করে না। গোলাম আজম সহ ওর সাঙ্গ পাঙ্গরা যদি জাতির শ্রেষ্ঠ সন্তান হয়, তাইলে বীর মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করা হচ্ছে। বাংলাদেশের কোটি কোটি মানুষকে নিয়ে গণতন্ত্র আগামী একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পুনঃ প্রতিষ্ঠিত করব। একে একে স্মৃতিসৌধে আসেন অন্যান্য দলের নেতারাও। জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেন, সরকার দুর্বল হচ্ছে, পক্ষান্তরে মব শক্তিশালী হয়েছে। আমরা মনে করি এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব না। মব তীব্রভাবে দেশকে আঁকড়ে ধরেছে। নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলে আমরা অবশ্যই নির্বাচন করব, কিন্তু কোনো পাতানো নির্বাচনে আমরা যাব না। ফ্যাসিবাদ বিরোধী দল এক না হলে বিপদ অনিবার্য বলে মন্তব্য করেন গণ অধিকারের সাধারণ সম্পাদক রাশেদ খান। আমরা যদি একতাবদ্ধ না থাকি, সেক্ষেত্রে কিন্তু আগামী নির্বাচন এই সরকার যতই চাক না কেন বা নির্বাচন কমিশন যতই আন্তরিক হোক না কেন, তারা কিন্তু সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিতে পারবে না। যারাই সংস্কার এবং নির্বাচনকে আজকে কোনোভাবে ব্যাহত করবে, তারা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে, জনগণের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেবে। শ্রদ্ধা জানানো শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ৭১ এবং ২৪-এর দালালদের বিরুদ্ধে ঐক্যের ডাক দেন। আমরা ঐক্যবদ্ধ আছি ৭১-এর দালালদের বিরুদ্ধে, ২৪-এর দালালদের বিরুদ্ধে। আমরা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের তরুণরা ঐক্যবদ্ধ আছি। সামনের বাংলাদেশ আমাদের বিজয় আসবে। স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ ডাকসু নেতারা। সবসময় একটি বৈষম্যহীন সমাজ গঠনের যে স্বপ্ন, সেটি পরিপূর্ণভাবে অর্জিত হয়েছে এটি বলা যাবে না। এই সংগ্রাম আমাদের অব্যাহত রাখতে হবে। নানা মত, পথ আর চিন্তার পার্থক্যকে দূরে রেখে বাংলাদেশকে এগিয়ে নিতে শপথ নেওয়ার দিন আজ। রাজনৈতিক দলগুলোর বক্তব্যেও সে কথাই ঘুরে ফিরে এলো। লক্ষ্য মুক্তিযোদ্ধাদের কাঙ্ক্ষিত সাম্য, মানবিক মর্যাদার সামাজিক সুবিচারের বাংলাদেশ। হাসান ওয়ালি, সময় সংবাদ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা। স্বাধীনতা বিরোধীরা মাথা চাড়া দেওয়ার চেষ্টা নস্যাৎ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে জনগণ। বিজয় দিবসে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, দেশে ফিরে গণতন্ত্রের লড়াই আরও বেগবান করবেন তারেক রহমান। বিজয় দিবসে মুক্তিযুদ্ধের শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে পুরো জাতি। মঙ্গলবার সকাল থেকেই স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে ঢল নামে নেতাকর্মীদের। সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে দলের প্রতিষ্ঠাতার আত্মার শান্তি কামনায় মোনাজাতে অংশ নেন বিএনপি নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব জানান, আবারও মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে স্বাধীনতা বিরোধীরা। আজকে স্বাধীনতার শত্রুরা, যারা স্বাধীনতার বিরুদ্ধে ১৯৭১ অবস্থা দিয়েছিল, আজকে তারা আবার মাথা চাড়া দিয়ে উঠতে চায়। বাংলাদেশের মুক্তিকামী মানুষ, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অটুট রাখবে। তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের লড়াই আরও বেগবান হবে বলে আশা মির্জা ফখরুলের। আমরা আশা করছি যে আগামী 25 ডিসেম্বর তিনি দেশে আসবেন। তার এই দেশে আসা যেন গণতন্ত্রের লড়াইকে, সংগ্রামকে আরও বেগবান করে। এদিন বিকেলে বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বিজয়ের পতাকা মিছিল করে ছাত্রদল। মিছিলটি বিএনপির পুরানা পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কিছু সড়ক ঘুরে শাহবাগে গিয়ে শেষ হয়। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। আর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের আশা, ভোটে বিজয়ী হবে আধিপত্যবাদ বিরোধী ইসলামী শক্তি। জামাতের বিজয় ম্যারাথনের উদ্বোধনীতে এসব কথা বলেন তারা। বাঙালির গৌরবোজ্জ্বল বিজয়ের দিনটি উদযাপনে ভিন্নধর্মী কর্মসূচি বাংলাদেশ জামায়াত ইসলামীর। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু করে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত বিজয় ম্যারাথন।
মঙ্গলবার সকাল 7টায় দলটির যুব শাখা আয়োজিত কর্মসূচিতে রাজধানীর নানা সড়ক ঘুরে হাজারো নেতাকর্মীর ঢল শেষ হয় জাতীয় সংসদের সামনে নির্মিত অস্থায়ী মঞ্চে গিয়ে। বিজয়ের প্রকৃত অর্থ হলো একটি দেশ ও জাতির রাজনৈতিক স্বাধীনতা, গণতন্ত্র, ভোটাধিকার, মানবিক অধিকারের স্বাধীনতা। আধিপত্যবাদী শক্তি আমাদের উপরেই সব স্বাধীনতাগুলো কেড়ে নিতে চেয়েছিল। এর আগে বিজয় ম্যারাথনের সূচনা ঘোষণা করেন জামায়াত আমির শফিকুর রহমান। ম্যারাথন পূর্ব সমাবেশে বক্তব্যে তিনি বলেন, ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশের রাজনীতির নতুন মোড়ক উন্মোচিত হবে। হুঁশিয়ারি দেন, নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে জনগণ তা প্রতিরোধ করে নিঃশেষ করে দেবে। জনগণ এখন তার নিজের বুঝটা বুঝতে শিখেছে। কোনো কালো হাত সামনের দিকে এগিয়ে আসলে সেই কালো হাত জনগণ অবশ করে দেবে। সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য এখন নির্বাচন কমিশনকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ অবস্থান বজায় রাখার আহ্বান জানান জামায়াত আমির। মুক্তির মঞ্জিলে না পৌঁছা পর্যন্ত আর থামবে না ইনশাআল্লাহ। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। তফসিলের পর দিন প্রার্থী গুলিবিদ্ধ হওয়া কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, নির্বাচন বানচালের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সক্ষমতা নির্বাচন কমিশনের নেই এমন অভিযোগ করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে সিইসিকে জবাবদিহিতার আওতায় আনার কথা বলেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। মঙ্গলবার মহান বিজয় দিবস উপলক্ষে এনসিপির বিজয় র্যালি শেষে এসব কথা বলেন দলটির শীর্ষ নেতারা। বিজয় র্যালিটি রাজধানীর বাংলা মোটর থেকে শুরু হয়ে পলাশীর মোড় হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার ঘুরে শাহবাগে এসে শেষ হয়। বুধবার থেকে প্রার্থীদের পুরো দমে নির্বাচনে মাঠে নামার আহ্বান জানান আহ্বায়ক নাহিদ ইসলাম। শীঘ্রই ফাঁকা রাখা আসনগুলোর প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলেও জানান তিনি। ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার পর এটাকে খুবই সহজভাবে দেখার বিষয় নাই। এটা গণঅভ্যুত্থানকে আক্রান্ত করা হয়েছে, বাংলাদেশকে আক্রান্ত করা হয়েছে। নির্বাচন বানচালের প্রচেষ্টা চালানো হচ্ছে। আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ চাই, সংস্কারের জোয়ার আনতে চাই বাংলাদেশে। যারা আমলাতন্ত্র থেকে এসেছে, নির্বাচন কমিশনে বসেছে, জনগণের অনেক ন্যায্য দাবিগুলো কখনো তারা কর্ণপাত করেনি। বাংলাদেশে তারা সুষ্ঠু ইলেকশন আয়োজন করতে পারবে না। শরীফ ওসমান হাদির উপর হামলা দেশের অস্তিত্বের উপর আঘাত। ভয় দেখিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রা থামানো যাবে না। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, পরাজিত শক্তির সব অপচেষ্টা ব্যর্থ করে দেওয়া হবে। নির্বাচনে ভোট রক্ষার মাধ্যমে দেশ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। শরীফ ওসমান হাদির উপর সম্প্রতি যে হামলার ঘটনা ঘটেছে তা শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয়, এটি বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত। সরকার এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। ঘটনার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে। আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, যারা এই ষড়যন্ত্রে জড়িত তারা যেখানেই থাকুক না কেন তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। পরাজিত শক্তি ফ্যাসিস্ট টেররিস্টদের এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে। ভয় দেখিয়ে, সন্ত্রাস ঘটিয়ে বা রক্ত ঝরিয়ে এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। আগামী 12ই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এই লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। নির্বাচনকে ঘিরে নিরাপত্তা, প্রশাসনিক প্রস্তুতি, প্রযুক্তিগত সহায়তা এবং পর্যবেক্ষণের প্রতিটি ধাপকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। বিচার বিভাগকে স্বাধীন করা অত্যাবশ্যক। বহুদিন ধরে বিচার বিভাগ প্রশাসনের বিভিন্ন কাঠামোগত সীমাবদ্ধতার কারণে তার পূর্ণ সম্ভাবনা অনুযায়ী কাজ করতে পারেনি। এটি জনগণের ন্যায় বিচার পাওয়ার অধিকারের বাধা সৃষ্টি করেছে আর রাষ্ট্রের উপর মানুষের আস্থাকেও দুর্বল করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম বড় পদক্ষেপ বিচার বিভাগের প্রশাসনিক স্বাধীনতা নিশ্চিত করা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এ দলের নেতৃত্ব দেবেন ইইউ পার্লামেন্ট সদস্য ইভারোস ইজাবস। মঙ্গলবার ইইউর সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। জাতীয় সংসদ নির্বাচন
12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বেশ আগে থেকে নির্বাচন পর্যবেক্ষণে পর্যবেক্ষক দল পাঠানোর বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত করে ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের দূতাবাস এবং অন্তর্বর্তী সরকার। এবার মঙ্গলবার প্রকাশিত ইইউ এর ওয়েবসাইটে সংবাদ বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হলো। ইউরোপীয় কমিশনের উচ্চ প্রতিনিধি ও ভাইস প্রেসিডেন্ট কাজা কালাস বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। এ উপলক্ষে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য এবং লাটভিয়ার রাজনীতিবিদ ইভার্স ইজাভসকে প্রধান পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে ইভার্সকে উদ্ধৃত করে বলা হয়, বাংলাদেশে এ মিশন নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে স্বাধীন ও নিরপেক্ষ মূল্যায়ন তুলে ধরবে। এ মিশনকে তিনি জনগণ এবং তাদেরকে শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান, আইনের শাসন ও মানবাধিকার সুরক্ষার আকাঙ্ক্ষার প্রতি ইইউ এর সমর্থনের বাস্তব উদাহরণ হিসেবে বর্ণনা করেন। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণের প্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয়। ইইউ নির্বাচনী পর্যবেক্ষক দল আন্তর্জাতিক অঙ্গীকার এবং গণতান্ত্রিক নির্বাচনের মানদণ্ড অনুযায়ী পুরো নির্বাচনী প্রক্রিয়া মূল্যায়ন করবে। একই সঙ্গে প্রক্রিয়ার বিভিন্ন ধাপে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় করবে। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরো থাকছে এয়ারটেল ইস্যুতে টেলিকম টানাপোড়েন, রবির বিরুদ্ধে একীভূতকরণের শর্ত ভঙ্গের অভিযোগ, বিটিআরসির কাছে গ্রামীণ ফোন ও বাংলালিংকের নালিশ, আইন মেনে সেবা দেওয়ার দাবি রবির। বিজয় দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে হলো মনোমুগ্ধকর প্যারাট্রুপিং। সশস্ত্র বাহিনীর 54 জন সদস্য জাতীয় পতাকা নিয়ে নেমে আসেন শূন্য থেকে। একসঙ্গে এত প্যারাট্রুপার পতাকা হাতে আকাশ থেকে লাফিয়ে পড়ার ঘটনা বিশ্বেই প্রথম। মেজরুর রহমান মিন্টু ও নিজামুদ্দিনের ক্যামেরায় নাজমুস আলহির রিপোর্ট। বুক ভরা সাহস, চোখে আকাশ জয়ের স্বপ্ন। লাল সবুজ পতাকা নিয়ে 12,000 ফুট উচ্চতায় উঠে যান 54 জন প্যারাট্রুপার। জাতীয় পতাকা নিয়ে একসঙ্গে এত সংখ্যক প্যারাট্রুপারের লাভ বিশ্বে প্রথম, তাই বিশ্ব রেকর্ডের হাতছানি। মঙ্গলবার বেলা 12টার দিকে জাতীয় প্যারেড গ্রাউন্ডের মধ্য আকাশে নজর প্রধান উপদেষ্টা সহ আমন্ত্রিত অতিথিদের। শূন্য ভেদ করে একে একে লাফিয়ে পড়েন 54 জন প্যারাট্রুপার। সম্প্রতি সুদানে শান্তিরক্ষী মিশনে শহীদ 6 সেনা সদস্যকে উৎসর্গ করা হয়। আর বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীর হেলমেটে আঁকা ছিল বিপ্লবী তরুণ শরীফ ওসমান হাদির ছবি। কয়েকদিন আগেই আমাদের দেশের 6 জন সামরিক বাহিনীর সদস্য সুদানে আত্মত্যাগ করেছেন, মৃত্যুবরণ করেছেন। তাদেরকে শ্রদ্ধা করে আমরা স্মরণ করছি। খুব রিসেন্টলি আমাদের দেশে একটি সহিংস ঘটনায় হাদি আহত হয়েছেন। তার জন্য তার ছবি আমরা হেলমেটে নিয়ে জাম্প করছি। আমরা সার্বভৌমত্ব, আমাদের ডেমোক্রেসি এবং আমাদের দেশে যে নতুন সূচনা, সেই সূচনাকে উদযাপন করার জন্য এই বিশ্ব রেকর্ডের আয়োজন করছি। এর আগে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিভিন্ন যুদ্ধ বিমান ও হেলিকপ্টার নান্দনিক সব কসরত প্রদর্শন করে। যুদ্ধকালীন সময়ে শত্রুর রাডার ফাঁকি দিয়ে কিভাবে লক্ষ্যে আঘাত হানতে হয় এসব মহড়া দেন তারা। এরপর সশস্ত্র বাহিনীর চৌকস ব্যান্ড দল নান্দনিক সুরের মূর্ছনায় অভিবাদন জানান আমন্ত্রিত অতিথিদের। দেশের সকল বিপদ, সংকট আর দুর্বিপাকে সবার আগে এগিয়ে আসে বাংলাদেশ সেনাবাহিনী। শুধু তাই নয়, বিশ্ব শান্তি প্রতিষ্ঠাতেও অগ্রণী ভূমিকা পালন করছেন তারা। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীটি আরও বেশি চৌকস ও আধুনিক হবে মহান বিজয় দিবসে, এমনই প্রত্যয় তাদের। নাজমুস আলহি, সময় সংবাদ, ঢাকা। ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদের বাবা হুমায়ুন ও মা হাসি বেগমকে গ্রেফতার করেছে র্যাব। রাজধানীর কেরানীগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এছাড়া নরসিংদী থেকে মোহাম্মদ ফয়সাল নামে আরও এক ব্যক্তিকে আটক করেছে সংস্থাটি। র্যাব জানায়, নরসিংদীর তৌড়ুয়া বিলের পানির মধ্যে থেকে উদ্ধার করা হয় 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, একটি খেলনা পিস্তল ও 41 রাউন্ড অ্যামুনিশন। একই সঙ্গে হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে সংস্থাটি। এর আগে ফয়সালের এই ঘটনায় জড়িত সন্দেহে ফয়সালের আরও 3 সহযোগীকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টায় মূল অভিযুক্ত ফয়সাল করিমের সহযোগী কবিরকে 7 দিনের রিমান্ড দিয়েছে আদালত। এর আগে সোমবার সকালে নারায়ণগঞ্জের ফতুল্লায়
মুক্তাবলী এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব। কবির রাজধানীর আদাবরে বসবাস করতেন। তিনি নিষিদ্ধ সংগঠন ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলাকারী দুজন সীমান্ত পার হয়েছেন নাকি দেশে আছেন এ প্রশ্নের মীমাংসার জন্য ময়মনসিংহের ফিলিপকে হন্য হয়ে খুঁজছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিজিবি বলছে তাকে ধরতে পারলেই জানা যাবে হামলাকারীদের তথ্য। এরই মধ্যে ফিলিপের সঙ্গে সম্পৃক্ত রয়েছে এমন 4 জনকে আটক করা হয়েছে। এদিকে হত্যা চেষ্টায় অভিযুক্ত ফয়সালের সহযোগী কবিরকে 7 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। ওসমান হাদিকে গুলি করা ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখের হদিস পায়নি আইন শৃঙ্খলা বাহিনী। যদিও গুঞ্জন রয়েছে ময়মনসিংহ সীমান্ত দিয়ে দেশ ছেড়েছেন তারা। ময়মনসিংহ হালুয়াঘাট সড়কের ধারাবাজার এলাকার মুন ফিলিং স্টেশন, সেখানে শুক্রবার রাতে প্রাইভেট কার থেকে 2 জন নেমে ফিলিপ স্নাল নামে এক ব্যক্তির মোটরসাইকেলে চড়ে সীমান্ত এলাকায় যান 2 ব্যক্তি। পুলিশ আসছে, এরা আসিয়া সিসি ক্যামেরা চেক করছে, চেক করে তারপর চলে গেছে। হালুয়াঘাট বাজার পার হয়ে যেতে হয় ভারত সীমান্তে। সীমান্ত লাগোয়া এই এলাকাটির নাম বুটিয়াপাড়া। দুর্গম পথ পাড়ি দিয়ে যেতে হয় ফিলিপের বাড়িতে। বাড়ি থেকেই দেখা যায় কাঁটাতারের বেড়া। এই কাঁটাতারের বেড়ার ঠিক নিচে একটি কালভার্ট রয়েছে এবং বড় বড় সুড়ঙ্গ রয়েছে এবং ধারণা করা হচ্ছে যে এই সুড়ঙ্গ পথেই ভারতে পালিয়েছে যে ঢাকায় হাদির উপর হামলাকারী আলমগীর এবং ফয়সাল। ফিলিপের মাধ্যমে 2 জনকে ভারতে পাচারের কথা এখন স্থানীয়দের মুখে মুখে। যদিও ফিলিপের পরিবারের দাবি সে কোনো অপরাধের সঙ্গে জড়িত নয়। ফিলিপের বাড়ি আপনার 0 পয়েন্টে বাড়ি, নদীর পার ওই সীমার থেকে মনে করেন 20-30 গজ বাইরে আছে বাড়িটা তার। খুঁজতেছে আমার ভাই আর সঞ্জয়রে খুঁজতেছে। পরে সঞ্জয় তো ওই পারে ঘুমাইতেছে। পরে ওরে বলছে বিলাল মেম্বার ওরে কল দেও ওরে ডাক দেও। পরে ওই কল দিয়ে আনাইছে। সঞ্জয় যদি দোষ থাকতো সঞ্জয় কি আসতো এখানে? বিজিবি বলছে অপরাধীরা কাঁটাতারের বেড়া পেরিয়ে পালিয়ে গেছে কিনা তা নিশ্চিত হওয়া যাবে ফিলিপকে ধরলেই। মোটরসাইকেল কিন্তু এখন আমাদের ক্যাম্পেই আছে। যদি পাচার করে থাকে তাহলে ফিলিপ স্নাল বলতে পারবে সবচেয়ে ভালো কোন ওয়েতে কিভাবে করা হয়েছে, কিভাবে যোগাযোগ হয়েছে, ওই পারে কার সাথে যোগাযোগ হয়েছে, কত টাকা লেনদেন হয়েছে, আদৌ হয়েছে কিনা, আদৌ পাচার করেছে কিনা। শুটিং মিশনে অংশ নেয়া 2 জন ও ফিলিপকে গ্রেফতারে অভিযানের পাশাপাশি সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করেছে বিজিবি। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। শীত না আসতেই দূষিত শহরের তালিকায় নিত্যদিনই শীর্ষস্থান ধরে রাখছে ঢাকা, যার অন্যতম কারণ অতি ক্ষুদ্র বস্তুকণা বা PM 2.5 এর উপস্থিতি। ঢাকায় যার উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানমাত্রার চেয়ে প্রায় 20 গুণ বেশি। তবে এ নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই পরিবেশ অধিদপ্তরের। তাদের শিথিলতায় দূষণকারীরা উৎসাহ পাচ্ছে বলে অভিযোগ বিশেষজ্ঞের। এই স্বাস্থ্য ঝুঁকির বিষয়ে সচেতনতা বাড়ানোর তাগিদ চিকিৎসকদের। বিস্তারিত মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন নাজমুল হাসান রাজু। প্রায় প্রতিদিনই দূষিত শহরের তালিকায় শীর্ষ অবস্থানে থাকছে ঢাকা। আর এই বিষ শুষে নিতেই যেন অভ্যস্ত নগরবাসী। মেরাদিয়ার এই সড়কের চিত্র দেখলে মনে হয় এ যেন ধুলার সমুদ্র। শীত না আসতেই একই চিত্র আব্দুল্লাহপুর, উত্তরা মেট্রো স্টেশন, বসিলা সহ শহরের প্রায় সব স্থানে। অতিরিক্ত ধুলার জন্য আমাদের ঠান্ডা কাশি লেগেই থাকে। মাস্ক ছাড়া আমরা এখান থেকে চলাফেরাই করতে পারি না। এখানে কোনো তো পানি ছিটা না। সিটি কর্পোরেশনের থেকে কোনো লোকজন কেউই আসে না। নিজের পানি খরচ করে তারপরে দেন 10 মিনিট দাঁড়াইলে চেহারা চেঞ্জ হয়ে যাবে। ধুলাগুলা আসছে আর আমাদের চোখে মুখে লাগলে আমাদের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। গবেষণা বলছে ঢাকার বায়ু দূষণের প্রধান উপাদান হচ্ছে বাতাসে অতি ক্ষুদ্র বস্তুকণা বা PM 2.5 এর উপস্থিতি, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানমাত্রার চেয়ে প্রায় 20 গুণ বেশি। ফলে শহরের বাতাস ক্রমেই ভারী হচ্ছে দূষিত কণার ভিড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেখানে বাতাসে PM 2.5 এর সর্বোচ্চ সহনীয় মাত্রা নির্ধারণ করেছে 5 মাইক্রোগ্রাম, সেখানে বাংলাদেশে এর মাত্রা 35 মাইক্রোগ্রাম পর্যন্ত স্বাভাবিক ধরা হয়েছে নীতিগতভাবে। এর ফলে দূষণ হলেও দায় নিতে হচ্ছে না কাউকে, বরঞ্চ জড়িতরা সহজেই পার পেয়ে যাচ্ছে এই নীতিমালার ভাগ বলে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা গোটা পৃথিবীর দূষণের পরিমাণ কমাতে নীতিমালা আরও কঠোর করে যে বছর, সেই একই বছরে দেশের বাতাসে স্বাভাবিক ধূলিকণার মাত্রা ৩৫-এ নিয়ে যাওয়াকে তদারকি সংস্থার দায় এড়ানোর বাহানা বলছেন পরিবেশ বিশেষজ্ঞ। ধরে নেওয়া হচ্ছে যে বাংলাদেশের মানুষ অনেক দূষণেও তারা টিকে থাকবে। WHO 2022 সালে 10 মাইক্রোগ্রাম থেকে আরও শক্তিশালী করে এটাকে 5 মাইক্রোগ্রামে নামিয়ে আনলো। আর বাংলাদেশ কি করলো, 2022 সালে ওই একই সময়ে 15 মাইক্রোগ্রাম থেকে ছাড় দিয়ে এটাকে 35 মাইক্রোগ্রাম পর্যন্ত এটাকে অনুমোদন দিয়ে দিল। দূষণকারীদেরকে কিন্তু এটা দিয়ে আরও প্রণোদনা দেওয়া হয়। আর পরিবেশ অধিদপ্তর বলছে অতিমাত্রার দূষণকে কিছুটা সহনীয় মাত্রায় আনতেই এই লক্ষ্য নির্ধারণ করেছেন তারা। আমরা যে 35টা নির্ধারণ করেছি সেটা হলো ইন্টারিম টার্গেট। বর্তমানে আমাদের কিন্তু এভারেজ যে PM 2.5 এর মান সেটা প্রায় 80 থেকে 90। আমরা অনেক উপরে আছি। আমরা যদি এই 80 মাইক্রোগ্রাম পার মিটার কিউবকে কমিয়ে আমরা যদি 35-এ নিয়ে আসতে পারি, এটা বিশাল অর্জন। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য ঝুঁকির বিষয়ে সচেতনতা বাড়ানোর তাগিদ চিকিৎসকদের। আমরা যদি শ্বাসের মাধ্যমে দূষিত কণাগুলো আমাদের যাচ্ছে ফুসফুসে, তখন আমাদের ফুসফুসটা বিকল হয়ে যাচ্ছে। শীতের সময়টাতে এমনি অ্যালার্জি আছে, বায়ু দূষণের ফলে অ্যালার্জি মাত্রা বেড়ে যাচ্ছে, আর অ্যাজমা রোগী তাদের অ্যাজমাটা বেড়ে যাচ্ছে, COPD সব কিছু মিলে স্বাস্থ্যের উপর যে শ্বাসতন্ত্রের সমস্যা সেটা দেখা দিচ্ছে। ধুলাবালিতে বারবার করে আক্রান্ত হচ্ছে, অ্যালার্জি হচ্ছে বা অ্যাজমা রোগীরা তাদের ক্ষেত্রে কিন্তু মাস্কটা অবশ্যই প্রয়োজন। বায়ুমণ্ডল দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপসের তথ্য বলছে গত 9 বছরের মধ্যে সর্বোচ্চ দূষণ ঘটেছে চলতি বছরেই। বছরের শেষে এসেও পাল্টায়নি সেই পরিসংখ্যান। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। একীভূতকরণের শর্ত ভেঙে আলাদাভাবে এয়ারটেল পরিচালনা করছে রবি। বিটিআরসিকে দেয়া চিঠিতে এমন অভিযোগ তুলেছে গ্রামীণফোন ও বাংলালিংক। পৃথকভাবে এয়ারটেলের সেবা দেয়া কিংবা প্রচারণা বন্ধে পদক্ষেপ নেওয়ার অনুরোধও করা হয়েছে। অন্যথায় আদালতে হুঁশিয়ারি দিয়েছে গ্রামীণফোন। তবে রবির দাবি, আইন মেনেই সাব ব্র্যান্ড হিসেবে গ্রাহক সেবা দিচ্ছে এয়ারটেল। আইনি কোনো ব্যত্যয় খুঁজে পায়নি বিটিআরসিও। শুভ খানুর রিপোর্ট। 2016 সালের 26 অক্টোবর রবি ও এয়ারটেলকে একীভূতকরণের অনুমোদন দেয় টেলিকম খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। প্রজ্ঞাপনের 20 নম্বর শর্তে এয়ারটেলের সব পণ্য ও সেবার বিপণন এবং বিজ্ঞাপন রবি আজিয়াটা লিমিটেড নামে করার বাধ্যবাধকতা দেয়া হয়। তবে 9 বছর পেরিয়ে গেলেও রবি এখনও এয়ারটেলের সেবাগুলোকে আলাদা ব্র্যান্ড হিসেবে পরিচালনা ও প্রচার করছে, এমনটাই অভিযোগ তুলেছে গ্রামীণফোন ও বাংলালিংক। বিটিআরসিকে দেয়া চিঠিতে প্রতিষ্ঠান দুটি বলছে রবির নাম উল্লেখ ছাড়াই শুধু এয়ারটেল ব্র্যান্ড নামে একচেটিয়া সিম বিক্রি করা হচ্ছে। আলাদা ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে স্বাধীনভাবে ডাটা প্যাক, রিচার্জ অফার ও রোমিং সহ বিভিন্ন গ্রাহক সেবা দিচ্ছে, যা একীভূতকরণের শর্ত লঙ্ঘন। রবি আর এয়ারটেল কিন্তু একটাই নেটওয়ার্ক, কিন্তু দুই রকমের কমপ্লিটলি আলাদা প্রাইসিং, আলাদা প্রোডাক্ট। রেগুলেটরের কথা বলেছে, এটা কি রাইট কিনা? পারমিশন ছিল 2 বছরের অনেক বেশি হলেও তারা করে যাচ্ছে। দ্যাট ইজ দ্য রিজন অ্যাকচুয়ালি উই হ্যাভ রেজড ইট। যদি নিয়ন্ত্রক সংস্থা জিনিসটা যদি তারা ডিলে করেন, দেয়ার আর এনাফ গ্রাউন্ডস টু গো টু দ্য কোর্টস অলসো। জবাবে রবি বলছে সাব ব্র্যান্ডিং এ নিয়ন্ত্রক সংস্থার কোনো বাধ্যবাধকতা লঙ্ঘন হয় না। স্কিউটোর মাধ্যমে গ্রামীণফোন সহ বিশ্বের অনেক অপারেটর একই রীতি অনুসরণ করছে। মার্জার শর্তে যেটা বলা আছে আমরা মেনে চলছি, ওনারা মিস ইন্টারপ্রেট করছেন জিনিসটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য। এদিকে অভিযোগের প্রেক্ষিতে তথ্য যাচাই বাছাই করে রবির বিরুদ্ধে শর্ত লঙ্ঘনের কোনো প্রমাণ পায়নি বিটিআরসি। এর আগেও আরও 2-3 বার এরকম ব্যাপার হয়েছিল এবং প্রতিবারই আমার যতদূর মনে পড়ে আইনগতভাবে দেখা হয়েছে যে এখানে আইন ব্যত্যয় করে কোনো কিছু হচ্ছে না। বর্তমানে 5,75,00,000 গ্রাহককে মোবাইলে ভয়েস ও ইন্টারনেট সেবা দিচ্ছে রবি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সারা দেশের মতো ঢাকা 6 আসনেও বিরাজ করছে নির্বাচনী উত্তাপ। ঐতিহ্যবাহী পুরান ঢাকার এই এলাকায় ব্যস্ত সময় পার করছেন বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। বিপরীতে জামাতের প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন ডক্টর আব্দুল মান্নান। ভোটারদের কাছে যেতে দুজনই সমানভাবে সক্রিয়। অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় এবার সুষ্ঠু ভোটের আশা পুরান ঢাকার বাসিন্দাদের। আদনান তুর্যের প্রতিবেদনে বিস্তারিত।
গ্যাস সংকট, রাস্তা খোঁড়াখুড়ি আর ঝুঁকিপূর্ণ স্থাপনা, এমন নানা সমস্যায় জর্জরিত পুরান ঢাকার গ্যান্ডারিয়া থেকে শাঁখারী বাজার। ঢাকা ৬ আসন জুড়েই আছে দীর্ঘদিনের অবহেলার ছাপ। দিনের একটি নির্ধারিত সময়ে গ্যাস আসার কারণে খাবার দাবারের দুর্ভোগ এই এলাকার বাসিন্দাদের নিত্যদিনের সঙ্গী। আমাদের এই একটাই সমস্যা, গ্যাস থাকে না বাবা, আমরা রান্না বান্না করে খাইতে পারি না, এই যে এখনো গ্যাস নেই। সকাল 6টায় যায় গ্যাস আর রাতের 12টায় আসে, এভাবে হইলে গেলে আমরা কিভাবে থাকবো? সারাদিনই গ্যাস থাকে না, রাত্রে তাও আবার একটা সময় 1টা-1:30টার দিকে কিছু গ্যাস আসে, ওই সময়টা যা পাক করার করে নেয়। ভোট আসে তখন অনেক মধুর মধুর মিষ্টি মিষ্টি কথা বইলা তারাই করে, আমাদের থেকে একেবারে ভোট দাবি করে নেয়। যখন ইলেকশন শেষ তখন আর তাদের কোনো কিছু মনে থাকে না। বছরের পুরো সময় জুড়েই চলতে থাকে রাস্তা খোঁড়াখুড়ি আর ট্রাফিক জ্যামকে সঙ্গী করেই চলে জীবনযাপন। একটা মানুষ অসুস্থ হইলে তারা নিয়ে যাওয়ার মতো কোনো অ্যাবিলিটি নাই, আপনি একটা গাড়ি নিয়ে ঢুকাইতে গেলে আপনার অনেকক্ষণ জ্যামে বসে থাকা লাগবে, এরকম একটা টোটালি মিসম্যানেজমেন্ট চলতেছে। সব দিকে আমরা পিছিয়ে, না আছে কমিউনিটি সেন্টার, না আছে প্রশাসনের কোনো তৎপরতা, না আছে পানি, না আছে গ্যাস। রাত্রে কনস্ট্রাকশনের কাজ হয়, সারা রাত কালকে ঘুমাতে পারি না সাউন্ডের জন্য, বাচ্চারও ঘুম হয় না, এটা শারীরিক একটা সমস্যা হচ্ছে আমাদের। চতুর্দিকে দেখবেন ধোঁয়া আর ধোঁয়া, কারখানার ধোঁয়া, যে কোনো সময় একটা যে কোনো বিপর্যয় হয়ে যেতে পারে। ঢাকা ৬ নির্বাচনী এলাকার ভোটার সংখ্যা প্রায় ৩ লাখ। ঐতিহ্যবাহী এলাকার প্রার্থী হিসেবে বিএনপির মনোনয়ন পেয়েছেন ইশরাক হোসেন এবং জামাতের মনোনীত প্রার্থী ডক্টর আব্দুল মান্নান। দুজনের ইশতেহারেই আছে পুরান ঢাকাকে ঝুঁকি এবং চাঁদাবাজ মুক্ত করার অঙ্গীকার। পুরান ঢাকার ওভারঅল একটা দীর্ঘমেয়াদী কী ধরনের একটা পরিকল্পনার মাধ্যমে এই এলাকাকে পুনর্গঠন করা যায়, এই এলাকার ঐতিহ্য এবং সংস্কৃতিকে সংরক্ষণ করেই সেটি করতে হবে। কিছু কিছু এলাকায় যদি করা যায় তাহলে এই গ্যাস সংকটের বা প্রেসারের সমস্যাটা অনেকখানি কমিয়ে আনা সম্ভব হবে। যতদিন সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করব আমি আমার কাজটুকু করে যাব। আমরা সংগ্রাম পরিষদ গঠন করে যেভাবে চাঁদাবাজিও বন্ধ করব, দখলবাজিও বন্ধ করব, একই কায়দা আমরা মাদককেও বন্ধ করে দেব। একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার যে পরিকল্পনা মানুষের কাছে দিচ্ছি, এটা মানুষ ওয়েলকাম করতেছে এবং মানুষ একটা বিকল্প খুঁজে নেবে বলে আমরা বিশ্বাস করি। রাজধানীকে সবচেয়ে বেশি সমৃদ্ধশালী করলেও বরাবরই অবহেলিত পুরান ঢাকার এলাকাবাসী। ঝুঁকিপূর্ণ ভবন, গ্যাস সংকট এবং রাস্তা খোঁড়াখুড়ি নিয়ে কাটছে তাদের দৈনন্দিন জীবন। তবে গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে এবারে নির্বাচন নিয়ে সবাই দেখছেন আশার আলো। হয়তো পরিবর্তন হবে, বদলে যাবে পুরান ঢাকার চিত্র। নির্বাচনী এলাকা ঢাকা ৬ থেকে আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। মানিকগঞ্জে চলছে ভোটের হাওয়া। প্রথম ভোটটা হোক অবাধ, নিরপেক্ষ, এমন প্রত্যাশা নবীন ভোটারদের। ভোটকে কেন্দ্র করে গ্রাম বাংলার উৎসব উদ্দীপনা হারিয়ে যাওয়ার কথা চিন্তা করে আবেগ আপ্লুত 91 বছরের প্রবীণ নবীন ভোটাররা অধীর আগ্রহে প্রথম ভোট দেওয়ার অপেক্ষা করছেন। দিনটি হবে ঈদের মতো সুষ্ঠু ও সুন্দর পরিবেশে চান তারা। রমজান আলীর ক্যামেরায় মোহাম্মদ ইউসুফ আলীর রিপোর্ট। নবীন এবং প্রবীণের গল্প। নবীনরা চাচ্ছেন যে হারানো স্মৃতিগুলো আবার ফিরে আসুক এই বাংলায়। ভোটের মাঠ যেন হয় শান্তিপূর্ণ, গ্রামগুলো যেন হয় উৎসব মুখর, এবং সেটাই ফিরে চায় নতুন প্রজন্ম, যারা তরুণ রয়েছে, নতুন ভোটার রয়েছে। সেই প্রত্যাশায় আমরাও এসেছি একদম প্রত্যন্ত মানিকগঞ্জের গ্রামে। মানিকগঞ্জের ঘিউরের প্রত্যন্ত গ্রামের 91 বছর বয়সী প্রবীণ জ্যোতিষচন্দ্র বসু দেশের সবগুলো ভোটেই ভোট প্রয়োগ করেছেন তিনি, কিন্তু ভোটের মাঠে ভোট কেন্দ্রের গ্রামের উৎসব উদ্দীপনা হারিয়ে যাওয়ায় সেই স্মৃতি বহন করে এখনো কষ্ট পান তিনি। আবেগ হলেও নতুন প্রজন্মের কাছে হেরে গিয়েছেন তিনি। অনেক কষ্টের কথাই বললেন এ প্রবীণ। তখন ভোট দিতে গেলে, কেন্দ্রে গেলেই পরস্পরের প্রতি আকর্ষণ বা একটা হাসি খুশি ভাব, এই কিন্তু ইদানিং না, তা নাই, এর জন্য মনটা খারাপ লাগে। তাদের মাঝখান থেকেই সেতু বন্ধন সৃষ্টি হচ্ছে নতুন ভোটারের। ঈদ আসলে যেমন খুশি একটা মানুষ আগ্রহী থাকে যে এক মাস আগে থেকে যে সামনে ঈদ আসছে, ওই রকম আমি অপেক্ষায় আছি যে কবে নির্বাচন হবে এবং কবে আমি আমার প্রথম ভোটটা এবং আমার আবেগের বহিঃপ্রকাশ ঘটাতে পারবো।
উৎসব আর উদ্দীপনা নিয়ে নির্বাচনগুলো ফিরে আসুক, এই প্রত্যাশা নবীন এবং প্রবীণদের। মোহাম্মদ ইউসুফ আলী, সময় সংবাদ, মানিকগঞ্জ। ভোটের হাওয়া বইছে মানিকগঞ্জে। পাড়া মহল্লা থেকে শুরু করে হাট বাজার, অলিগলি এবং চায়ের দোকানেও চলছে ভোটারদের নানা সমীকরণ। রাজনৈতিক দলের মনোনীত ও সম্ভাব্য প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য ও রমজান আলীর ছবি নিয়ে আরও একটি রিপোর্ট। চারদিকে নির্বাচনী আমেজ, মানুষের দ্বারে দ্বারে প্রার্থীরা। তিনটি সংসদীয় আসন নিয়ে মানিকগঞ্জ জেলা, এরই মধ্যে তিনটি আসনেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক প্রার্থী নির্ধারণ করেছে রাজনৈতিক দলগুলো। দলীয় কর্মসূচির পাশাপাশি অনেকেই করছেন জনসভা, উঠান বৈঠক ও মতবিনিময় সভা। জেলার সব আসনেই বিএনপির শক্তিশালী অবস্থান, তাই অনেক আশা নিয়েই গণসংযোগ করছেন দলটির প্রার্থীরা। তবে এবার নির্বাচনে এ জেলায় নিজেদের অবস্থান জানান দিতে চায় জামায়াতে ইসলামী। মূল লক্ষ্যটাই হলো আমি মানিকগঞ্জের মানুষের জন্য সেবা দিতে চাচ্ছি। তাদের অনেক সমস্যা আছে, সেই সমস্যাগুলি যাতে আগামীতে সমাধান করতে পারি সেই হিসাবেই কাজ করছে। বিএনপি সরকার যাতে সরকার গঠন করতে পারে এবং দেশ সেবার সুযোগ পায়, এটাই জনগণের কাছে প্রত্যাশা। নির্বাচিত হতে পারলে আমার অত্র এলাকায় যমুনা এবং পদ্মার পারে স্থায়ী একটা বেড়িবাঁধের ব্যবস্থা করব, কৃষকদের জন্য ন্যায্য মূল্যের সার ও বিপণনের ব্যবস্থা করব, যুবক শ্রেণীর কর্মসংস্থানের ব্যবস্থা করব, নারী সমাজকে এগিয়ে নেওয়ার জন্য জাকাত ভিত্তিক অর্থনীতির মাধ্যমে তাদেরকে আমরা সুসংগঠিত করব। সমান তালে প্রচারণা চালিয়ে যাচ্ছেন এনসিপি সহ অন্য রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা। নিয়মিত গণসংযোগ করে চলছেন তারা। নির্বাচনে জয়ী হলে জনগণের সেবা করার সুযোগ চান তারাও। উন্নয়ন করার জন্য আমি এই নির্বাচনে আসছি, মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি, মানুষ আমাদেরকে পজিটিভলি দেখতেছে। তরুণরা যেহেতু সামনের দিকে আগে আসতেছে, এই সাধারণ মানুষজন আমাদের প্রতি যথেষ্ট আন্তরিকতার সাথে আমাদেরকে সাপোর্ট করতেছে। এই ইনসাফ যখন প্রতিষ্ঠিত হবে, সকলের সম অধিকার, সকলের অধিকার সে তার প্রতিষ্ঠিত হবে, অধিকার সে লাভ করতে পারবে। কারোর প্রতি যেমন জুলুম করবো না, কারো জমি নিয়ে যাব না, ভালো দখল করবো না, আমরা কাউকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে বিভিন্ন রকম হয়রানি করব না। অন্যদিকে ভোটাররা বলছেন উন্নয়ন সহ নির্ভীক সমাজকর্মী ও রাজনৈতিক ব্যক্তিকে বেছে নিতে চান তারা। পূর্ববর্তী কাজ যারা করছে বা ভবিষ্যতে যারা কাজ করতে আগ্রহী, আমরা তাদেরকে যোগ্য লোককে ভোট দিতে চাই। মত প্রকাশ বা নিজেদের অধিকারগুলো আমরা ঠিক মতো পাই, যার মাধ্যমে দেশের উন্নতি হবে এবং মানুষ জানি স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, এমন যোগ্য লোককে আমরা খুঁজতেছি। রাস্তাঘাটের উন্নয়ন চাই, তারপরে ভোট দেওয়ার পরিবেশ চাই। আমরা কৃষিকাজ করি, আমাদের দেখে সারের দামটা যেন কমানো হয়। জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য মতে মানিকগঞ্জের তিনটি আসনে মোট ভোটার সংখ্যা 13,26,241 জন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে 515টি কেন্দ্রে হবে ভোট গ্রহণ। সময় সংবাদ, মানিকগঞ্জ। এদিকে ময়মনসিংহ বইছে নির্বাচনী হাওয়া। তফসিল ঘোষণার পর 11টি আসন জুড়ে বাড়ছে উত্তাপ। ভোটারদের মন জয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটের মাঠে চমক দেখানোর আশ্বাস তাদের, তবে শুধু প্রতিশ্রুতি নয়, যোগ্যতা, সততা এবং এলাকার উন্নয়নের মানসিকতাকে গুরুত্ব দিতে চান ভোটাররা। ওবায়দুল হকের রিপোর্ট। অপেক্ষা আর রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে অবশেষে সরগরম ময়মনসিংহের নির্বাচনী মাঠ। তফসিল ঘোষণার পর 11টি আসন জুড়ে বাড়ছে উত্তাপ। উন্নয়ন, সুশাসন আর পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থী ও তাদের কর্মীরা। গণসংযোগ, পথসভা, উঠান বৈঠক সবখানেই ব্যস্ত বিএনপির প্রার্থীরা। ভোটারদের সঙ্গে মতবিনিময় করে তুলে ধরছেন 31 দফা রাষ্ট্র মেরামত কর্মসূচি। মনোনয়ন নিয়ে নেতাদের মধ্যে বিভেদ থাকলেও এর প্রভাব ভোটের মাঠে পড়বে না বলে দাবি দলটির প্রার্থীদের। ময়মনসিংহ জুড়েই আমরা কিন্তু একটা জোয়ার দেখতে পাচ্ছি। ইনশাল্লাহ এই জোয়ার যদি অব্যাহত থাকে, ময়মনসিংহ অঞ্চলে আমাদের প্রত্যেকটি আসন আমরা ধানের শীষের
প্রার্থীরাই বিজয়ী হবে বলে আমার বিশ্বাস। এদিকে ভোটের মাঠ দখলে ব্যস্ত জামায়াতে ইসলামী সহ সমমনা ইসলামী দলগুলো। জেলা উপজেলা পর্যায়ের প্রভাব ও সাংগঠনিক শক্তিকে কাজে লাগিয়ে ভোটারদের মন জয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটের মাঠে চমক দেখানোর আশ্বাস প্রার্থীদের। আমরা মা বোনদেরকে আশ্বস্ত করতেছি তারা নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে, ব্যক্তিগত স্বাধীনতা তাদের মতামত ব্যক্ত করতে পারবে। হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা তাদেরকে আমরা বলতেছি তাদের ধর্মীয় মূল্যবোধ এগুলো আমরা সম্মান মর্যাদা রক্ষা করার জন্য আমরা কাজ করে যাব। এদিকে প্রার্থী ঘোষণার পর থেকে বিভিন্ন আসনে সক্রিয় হচ্ছেন তরুণ দল এনসিপি। প্রার্থী হওয়ার মধ্যেই নিজেদের বিজয় দেখছেন নেতারা। আমাদেরকে নিয়ে কিন্তু অনেক মানুষ বলেছিল যে আমাদের রাজনৈতিক দল গঠন হবে না, আমরা প্রতীক পাবো না, আমরা হয়তো হারিয়ে যাব। তো সেই আমরা কিন্তু অনেকগুলো বাধা প্রতিবন্ধকতাকে কিন্তু আমরা মারিয়ে আজকে আমরা নির্বাচনের একদম খুব কাছাকাছি চলে আসছি। আমরা মনে করি যে এটাই আমাদের প্রাথমিক বিজয়। শুধু প্রতিশ্রুতি নয়, যোগ্যতা, সততা, এলাকার উন্নয়ন এবং সমস্যা সমাধানে সক্ষমতাকেই বেশি গুরুত্ব দিতে চান ভোটাররা। টাকা দিয়ে ভোট কেনা এই ধরনের রাজনীতি যেন না হয়। আমি চাই সুষ্ঠু, নিরপেক্ষ এবং জনসমর্থনমূলক একটা নির্বাচনী সরকার কায়েম করুক। দল বা কোনো দেখে আমরা ভোট দেব না। আমরা আশা করি আমরা একদম সৎ এবং যোগ্য সঠিক ব্যক্তিটাকে যেন আমরা নির্বাচিত করতে পারি। সেই ধরনের এমপি চাই যারা অ্যাকাউন্টেবল থাকবে আমার জনগণের প্রতি। ময়মনসিংহের 11টি আসনে মোট ভোটার সংখ্যা 47,12,473। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ 5 আসনে প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ মাসুদুজ্জামান মাসুদ। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ঘোষণা দেন তিনি। জানান, নিরাপত্তা সংখ্যা ও পরিবারের সিদ্ধান্তে এমন সিদ্ধান্ত গত 3 নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে সারা দেশে 237টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাদের মধ্যে নারায়ণগঞ্জ 5 আসনে দলের প্রার্থী হিসেবে মহানগর বিএনপির সদস্য মোহাম্মদ মাসুদুজ্জামান মাসুদের নাম ঘোষণা করেন তিনি। আমরা একজন সামাজিক ব্যক্তিত্ব, ধরেন আমি একজন ক্রীড়া সংগঠক বা ধরেন আমি একজন ব্যবসায়ী, সবার আগে কিন্তু পরিবার এবং নিরাপত্তা। এই কিছুদিনের ঘটনা, কিছুদিনের পরিবেশে পরিবারের সদস্যরা অত্যন্ত ব্যথিত এবং তারা ভীত। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি আমি কৃতজ্ঞ যে উনি আমাকে এই সম্মান দিয়েছিলেন, কিন্তু আমি এই সম্মান ধরে রাখতে পারলাম না, বিধায় আমি ক্ষমা প্রার্থী। হযরত শাহজামাল রহমতুল্লাহ আলাইহির নামে নামকরণ করা জামালপুর জেলার এ জেলার ব্র্যান্ডিং পণ্য, নকশি কাঁথা আর হস্তশিল্প দেশ থেকে আন্তর্জাতিকভাবে সুনাম ছড়িয়েছে। তবে কৃষি নির্ভর এই জেলা, কৃষিতে সম্ভাবনার এই জেলায় শিল্পায়ন ও শিল্প, শিক্ষা, স্বাস্থ্যের দিক থেকে এখনও পিছিয়ে। কর্মসংস্থানের জন্য গড়ে ওঠা অর্থনৈতিক অঞ্চল পড়ে আছে মুখ থুবড়ে। জাহাঙ্গীর আলমের তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। নকশি কাঁথার মতোই ধান, পাট ও নানা ফসলের বুননে সমৃদ্ধ জেলা জামালপুর। জেলার একমাত্র এই জিআই পণ্যটি আলো ছড়িয়েছে আন্তর্জাতিক বাজারে। সেই জামালপুর আজও পিছিয়ে মৌলিক অধিকার থেকে। এই শিল্পকে আরো উন্নয়ন করার জন্য গভর্নমেন্ট বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছিলেন, কিন্তু বর্তমানে এগুলো স্থবির অবস্থায় আছে। এ জেলার 80% মানুষের প্রধান পেশা এখনো কৃষি। এ জেলার উৎপাদিত ফসল যায় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে, যা অবদান রাখছে দেশের অর্থনীতিতেও। কিন্তু কৃষি খাতে বৈষম্য ও অনিয়ম এবং সঠিক নজরদারির অভাবে হয়ে ওঠেনি কৃষিভিত্তিক শিল্পায়ন। এতে হারিয়ে যাচ্ছে সম্ভাবনাময় এ খাতের প্রাচুর্য। আমার এমন ধরনের এমপির দরকার, সার, বীজ ইত্যাদি, এটার জন্য যেভাবে আমরা একটু কম পামু, এরই আমার প্রত্যাশা। ভারতীয় সীমান্ত ঘেঁষা বকশীগঞ্জের উপজেলায় আন্তর্জাতিক মানের স্থলবন্দর থাকলেও বছরের বেশিরভাগ সময় বন্ধ থাকে আমদানি রফতানি। এ বন্দরে ইমিগ্রেশন চালুর কথা থাকলেও আলোর মুখ দেখেনি এখনো। আর গারো পাহাড় ঘেঁষা একমাত্র সরকারি লাউচাপড়া পর্যটন কেন্দ্রটি অযত্নে অবহেলায় পর্যটন শূন্য হয়ে পড়েছে।
এশিয়া মহাদেশের বৃহত্তম যমুনা সার কারখানা গ্যাস সংকটের কারণে বন্ধ থাকে বছর জুড়ে। আর ময়মনসিংহ বিভাগের একমাত্র চিনিকল জিল বাংলাস সুগার মিলটি আধুনিকায়ন না হওয়ার কারণে লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে 700 কোটি টাকারও বেশি। আমাদের সম্ভাবনাগুলো কাজে লাগান, জাতীয় অর্থনীতিতে জামালপুরকে সম্পৃক্ত করার চেষ্টা করুন। দেশের প্রধান দুই নদ নদী যমুনা ও ব্রহ্মপুত্রের সংযোগ স্থাপন হওয়া এ জেলার দুঃখ নদী ভাঙন ও বন্যা। প্রতি বছর বসত ভিটা ফসলি জমি নদীগর্ভে ভারিয়ে বাস্তুচ্যুত হয়ে নিঃস্ব হচ্ছেন লাখো লাখো মানুষ। এ অঞ্চলের মানুষের দাবি উপেক্ষা করে যুগের পর যুগ ধরে শহর জুড়ে গড়ে তোলা হয়েছে কোটি কোটি টাকার অপ্রয়োজনীয় অবকাঠামো। নদ দখল চলছে, নদী দখল চলছে, প্রশাসন এখানে নির্বিকার। প্রশাসন যাতে এই বিষয়ে কার্যকরী কোনো ভূমিকা রাখে। জামালপুরে 5টি আসনে মোট ভোটার সংখ্যা 21 লাখ। সময় সংবাদ, জামালপুর। ভোর সময় ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত থাকবেন সহকর্মী অর্জিতা শেহজিন। ধন্যবাদ ধ্রুব। একের পর এক পপি সিড, কসমেটিক্স, সিগারেট এবং ঘন চীনের মতো আমদানি নিষিদ্ধ পণ্যের চালান জব্দ করে নিরাপত্তা সংকট মধ্যে পড়েছেন কাস্টমস কর্মকর্তারা। এর মাঝে পপি সিড জব্দকারী কাস্টমস কর্মকর্তারা দুর্বৃত্তদের হামলারও শিকার হয়েছেন। এ অবস্থায় চট্টগ্রাম বন্দরের পাশাপাশি কাস্টম হাউসের নিরাপত্তা নিশ্চিতে 3 স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে পুলিশ প্রশাসন। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত কয়েক মাসে চট্টগ্রাম বন্দরে আমদানি নিষিদ্ধ পপি সিড এবং ঘন চিনির অন্তত 6টি চালান জব্দ করেছে কাস্টম হাউস। একই সাথে শাহমানত বিমানবন্দরে জব্দ হয়েছে সিগারেট এবং কসমেটিক্স। আইনি জটিলতা থাকায় একটি চক্র মিথ্যে ঘোষণায় এসব পণ্য আমদানি এবং ছাড় করার চেষ্টা করলেও কাস্টম হাউসের গোয়েন্দা তথ্য সে তৎপরতা ব্যর্থ করে দেয়। আর তাতেই নিরাপত্তা হুমকির মুখে পড়েছেন অভিযানে অংশ নেওয়া শুল্ক কর্মকর্তারা। বিশেষ করে সাম্প্রতিক সময়ে পপি সিড জব্দের ঘটনায় নেতৃত্ব দানকারী উপকমিশনার আসাদুজ্জামান খানের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। যে কোনো ধরনের প্রতিবন্ধকতা যখন আসে, কাস্টমস কর্মকর্তারা এক্সপেক্ট করে যে সরকার তাদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করবে। তো আমরা আশাবাদী আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটি নিয়ে তৎপর আছে। মাত্র কয়েক বর্গ কিলোমিটার জায়গার মধ্যে অবস্থান রয়েছে দেশের অর্থনীতির প্রাণপ্রবাহ চট্টগ্রাম বন্দর এবং জাতীয় রাজস্ব আয়ে বছরে 75,000 কোটি টাকার যোগান দেওয়া চট্টগ্রাম কাস্টম হাউসের। আর তাই বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখতে এই দুটি গুরুত্বপূর্ণ স্থাপনার যেমন নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তেমনি নিরাপত্তা দিতে হবে এখানকার কর্মকর্তা কর্মচারীদের। এদিকে অভিযানে অংশ নেওয়া কর্মকর্তাদের উপর হামলা এবং হুমকির ঘটনায় চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা করছেন ব্যবসায়ীরা। প্রতিদিন চট্টগ্রাম কাস্টম হাউস 7,000 থেকে 7,500 কোটি টাকা রাজস্ব আদায় করে। একটা পণ্য ধরলেই হামলা করতে হবে, টার্গেট করতে হবে, এটা আসলে দুর্ভাগ্যজনক। অনতিবিলম্বে যে আইন শৃঙ্খলা বাহিনী যে প্রক্রিয়া কাজ করছে, কাস্টম কর্তৃপক্ষ, ইয়ার কর্তৃপক্ষ, শুল্ক গোয়েন্দা, তাদের দায়িত্ব পালনের মধ্য দিয়ে আমার মনে হয় আমাদের যে রেভিনিউ যে আর্নিংয়ের যে দৃঢ়তা, এটা থেমে থাকবে না। এই অবস্থায় চট্টগ্রাম কাস্টম হাউসের পাশাপাশি বন্দর এলাকায় 3 স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি। বাড়ানো হয়েছে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি। কাস্টমস এবং বন্দর যে কর্তৃপক্ষ আছে, বন্দরের এরিয়ার মধ্যে আমরা 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা করেছি। এখানে বিশেষ করে বন্দর কেন্দ্রিক যে এরিয়া আছে, বন্দর এবং কাস্টমস রিলেটেড সমস্ত ক্ষেত্রে মাননীয় পুলিশ কমিশনার স্যারের নির্দেশ মোতাবেক আমরা সর্বদা সজাগ আছি। কাস্টমসের তথ্য অনুযায়ী সাম্প্রতিক সময়ে 10 কোটি টাকা মূল্যের 25 মেট্রিক টন পপি সিড, 30 কোটি টাকা মূল্যের সিগারেট এবং কয়েক কোটি টাকা মূল্যের 104 মেট্রিক টন ঘন চিনি ছাড়াও জব্দ হয়েছে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ সিগারেট। আর এই আমদানির সঙ্গে শক্তিশালী একটি চক্র জড়িত বলে জানিয়েছেন শুল্ক কর্মকর্তারা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। কাঙ্ক্ষিত দাম না পাওয়া, উৎপাদন ব্যয় বৃদ্ধি, সঠিক ব্যবস্থাপনার অভাব সহ নানা সংকটে রাজশাহীর আমবাগানীরা।
এতে গত 2 বছরে বাঘা ও চারঘাট উপজেলায় সরকারি হিসেবে কেটে ফেলা হয়েছে 714 হেক্টর আমবাগান। এর ফলে জেলায় আম নির্ভর অর্থনীতি, কর্মসংস্থান ও পরিবেশ ঝুঁকিতে রয়েছে বলে মত বিশ্লেষকদের। মওদুদ রানার রিপোর্ট। প্রায় 1 যুগ আগে 2 বিঘা জমিতে খিরসাপাত, ল্যাংড়া, আম্রপালি জাতের 30টি আম গাছ রোপণ করেছিলেন রাজশাহী পুঠিয়ার ধাধাস গ্রামের হবি মিয়া। বাণিজ্যিক সেই বাগান নিমিষেই কেটে উজাড় করলেন তিনি। শুধু তিনিই নন, পুঠিয়া, পবা, চারঘাট, বাঘাসহ কয়েকটি উপজেলার অনেক বাগানই কেটে ফেলছেন গাছ। তাদের অভিযোগ, করোনার পর থেকে ন্যায্য মূল্য মিলছে না। উৎপাদন, পরিবহন ও বাজারজাতে ব্যয় বেড়েছে দ্বিগুণ। জাতের বৈচিত্র্যতা না থাকায় চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর তুলনায় রাজশাহীতে দাম কম। আমের সংরক্ষণাগার না থাকা ও রপ্তানি কমায় ভরা মৌসুমে দামেও ধস নামে। এ কারণে আমবাগান কেটে ধান, গম, সবজি, আদা, হলুদ চাষে ঝুঁকছেন তারা। আমের গাছ ছিল বহু রকমের গাছ, আমরুপালির গাছ, ফজলি গাছ, নেংড়া গাছ, লোকনা গাছ। ধানের জমি দেখছেন যে ধান আছে, ফাঁকে ফাঁকে ধানটা মোটামুটি ভালো হয়েছে বছরের ইয়াতে। 10 থেকে 12,000 টাকা যদি বছরে আসে, তো গৃহস্থের এই গাছ কেটে ফসল করলে এর থেকে 10 গুণ বেশি হবে। আমের দাম কম, লেবারের দাম বেশি, ভাঙ্গি টাঙ্গি লিজা দেখা যায় সব সার বিষ দিয়ে লিজা আপনার করতে পারছে। 1 বিঘে 20 মণ গম পাচ্ছে, 20 মণ ধান পাচ্ছে, পাট পাচ্ছে 10 মণ, অনেক টাকা কৃষক হিসাব করছে, অনেক টাকাই আসছে। বিশ্লেষকরা বলছেন, এভাবে উজাড় হলে ক্ষতিগ্রস্ত হবে আম বাণিজ্য। কৃষকদেরকে নিয়ে বসা উচিত এবং কেন কাটছে এটা, যেহেতু আম কেন্দ্রিক আমাদের এখানে একটা অর্থনৈতিক একটা গতিধারা তৈরি হয়েছে, ফলে আম যদি চলে যায় এখানে নিঃসন্দেহে একটা বড় ধরনের তো ধাক্কা আসবে। যদিও উজাড় করা জায়গায় নতুন জাতের বাগান করতে উদ্বুদ্ধ করা হচ্ছে বলে দাবি কৃষি বিভাগের। নতুন নতুন কিছু জাতের আম বাগান করছে অথবা উচ্চমূল্য বিভিন্ন ফসল, এবং আমরা জানি যে গমের আবাদ রাজশাহীতে ধীরে ধীরে বাড়ছে, গম, তেল জাতীয় ফসল, ডাল জাতীয় ফসল, তো এগুলো ফসল দিয়ে কিন্তু আমের জমিটা রিপ্লেস হচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে জেলার 19,000-এর মধ্যে শুধুমাত্র বাঘা ও চারঘাট উপজেলায় কাটা হয়েছে 714 হেক্টর জমির বেশি বাগান। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। চাঁপাইনবাবগঞ্জে কৃত্রিম সার সংকট ও বাড়তি দামের কারণে রবি শস্য চাষাবাদ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন কৃষকরা। তাদের দাবি, চাহিদা মতো সার না পেলে হুমকিতে পড়বে আলু, গম, সরিষা সহ ডাল জাতীয় ফসলের চাষ। চাষিদের দাবি, ডিলারদের কারসাজিতে কৃত্রিম সংকট তৈরি হলেও নির্বিকার স্থানীয় কৃষি বিভাগ। সংকট সমাধানে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। জাহাঙ্গীর আলমের তথ্য ছবিতে রিপোর্ট। একদিকে চলছে আমন ধান ঘরে তোলার উৎসব, অন্যদিকে সেই জমিতেই রবি শস্য ফলানোর আশায় জমিতে হাল চাষ করছেন কৃষক, যেখানে চাষ হবে আলু, গম, সরিষা, মসুর সহ বিভিন্ন ডাল জাতীয় ফসল। তবে চাহিদা মতো সার না পাওয়ায় চাঁপাইনবাবগঞ্জে রবি শস্য চাষাবাদ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। অনিশ্চয়তায় পড়েছেন জেলার সদর, নাচুল ও গোমস্তাপুর উপজেলার কৃষক। মসুর, গম, আলু, শস্য, আপনার খেসারি এগুলো বোনা দরকার, কিন্তু সাহার পাওয়া যাচ্ছে না। সাহার দরকার আমাদের, ধরলেন যে আলুতে 25 বস্তা কি 20 বস্তা দরকার, 5 বস্তা 7 বস্তা। সিন্ডিকেট যেন না সংকট করে আর বাংলাদেশি সাহারটা যেন কৃষকের হাতে যেন পৌঁছে, এ ব্যবস্থাটা যেন হয়। সরকার নির্ধারিত বস্তা প্রতি ইউরিয়া ও টিএসপি সার 1350 টাকা, ডিএপি 1050 টাকা এবং এমওপি সারের মূল্য 1000 টাকা হলেও কৃষকদের দাবি, প্রতি বস্তায় 200 থেকে 400 টাকা বেশি নিচ্ছেন খুচরা ব্যবসায়ী ও ডিলাররা। এতে উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি লোকসানের শঙ্কায় রয়েছেন তারা। সার নিতে গেছি দোকানে, সিরিয়াল পাওয়া যায় না। খুচরা দোকানে যে বিক্রি করছে ডিলার হ্যাঁ, তাদের কাছে নিতে যাচ্ছি 1400 টাকার সার, 1800 টাকা, 1150 টাকা সার, ধরেন আপনার 1700 টাকা কিনতে হয়েছে। হ্যাঁ, তাহলে এভাবে কিনা কি জমি আবাদ করতে পারবো? বাজার মনিটরিং বৃদ্ধি ও কৃষিতে সার ব্যবস্থাপনায় কৃষক প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি কৃষক নেতাদের। সার সংকট নেই জানিয়ে নির্ধারিত মূল্যের অতিরিক্ত নিলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। যারা মাঠ পর্যায়ে আমরা কাজ করি তাদের সাথে বসতে হবে যে কিভাবে করলে সুবিধা হবে, সেই যদি বসেন ওনারা, যদি জানতে পারেন, কারণ ওনাদের যে লোক আছে সেটা খুবই অল্প পরিমাণ, সব কিছু না জেনে ওনারা অনেক সময় কথা বলেন, এটা জানলে হয়তো ওনাদের জন্য সহজ হবে। সরকার নির্ধারিত মূল্য যাতে সার
বিক্রি হয় সেজন্য আমাদের উপজেলার সার্ভিস মনিটরিং কমিটি আছে, আমাদের জেলার সার্ভিস মনিটরিং কমিটি আছে। আমরা সার্বক্ষণিকভাবে মনিটরিং করতেছি এবং ইতিমধ্যে আমরা যেখানে যে ধরনের অনিয়ম পাচ্ছি সেটা আমরা মোবাইল কোর্টের মাধ্যমে আইনের ব্যবস্থা নিচ্ছি। জেলায় চলতি বছরে সারের কৃত্রিম সংকট, অবৈধ মজুত ও পাচারের অপরাধে ডিলার ও খুচরা ব্যবসায়ীদের 70,000 টাকা জরিমানা করেছে স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগ। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। শীত মৌসুমের শুরুতেই খেজুরের রস থেকে গুড় তৈরিতে ব্যস্ত রাজশাহী অঞ্চল থেকে জয়পুরহাটে আসা গাছিরা। হাটবাজারে গুড়ের ব্যাপক চাহিদা থাকায় দাম ভালো পাচ্ছেন তারা। গুড় উৎপাদনে ব্যবসায়ীরা যেন ভেজাল দ্রব্য মিশ্রণ করতে না পারেন সেজন্য নিয়মিত তদারকি অব্যাহত রেখেছে জেলা কৃষি বিপণন অধিদপ্তর। বিস্তারিত শাহিদুল ইসলাম সবুজের প্রতিবেদনে। ভোরে কুয়াশা ভেদ করে পূর্ব দিগন্তে সূর্যের আভা। আবহমান গ্রাম বাংলায় শীতের সকালে আলু ছড়ানোর আগেই খেজুরের রস আহরণে বেরিয়ে পড়েন গাছিরা। হাড়িতে সংগৃহীত রস নিয়ে ছোটান চুলার কাছে। টিনের বড় পাত্রে রস ঢেলে জাল দিয়ে শুরু হয় গুড় তৈরির প্রক্রিয়া। একসময় রস শুকিয়ে রূপ নেয় লাল গুড়ে। প্রতি বছরের নেই এবারও জয়ফাটে আসা রাজশাহীর বাঘা উপজেলার গাছিরা এখন গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। বিভিন্ন জায়গা থেকে খেজুরের গাছ কাটে রস সংগ্রহ করে এখানে আকাতে জাল করে গুড় বানাই। যে নেবে সেই বুঝবে কিরকম দুধ পিঠা হোক, যে কোনো ভাড়া পিঠা হোক খাবে, ইনশাল্লাহ খারাপ বলবে না। নির্ভেজাল গুড় কেনার জন্য কাকডাকা ভোরেই হাজির শহরের শৌখিন ক্রেতারা। বিক্রেতারা জানান এখানকার উৎপাদিত খেজুরের গুড় নির্ভেজাল হওয়ায় স্থানীয়ভাবে ব্যাপক চাহিদা রয়েছে। এমনকি দেশের বিভিন্ন জেলায়ও বাজারজাত করা হচ্ছে এই গুড়। ভেজাল মুক্ত গুড় নেওয়ার রস এবং গুড় নেওয়ার জন্য আমরা খঞ্জনপুরে এসেছি। খেজুর গুড় উৎপাদনে ব্যবসায়ীরা যেন ভেজাল দ্রব্য মিশ্রণ করতে না পারেন সেজন্য নিয়মিত বাজার তদারকি অব্যাহত রাখা হচ্ছে জানান কৃষি বিপণন কর্মকর্তা। খেজুরের রস থেকে গুড় উৎপাদনের ক্ষেত্রে তারা যাতে ভেজাল কোনো কিছু মিশ্রিত করতে না পারে বা রস থেকে উৎপাদিত গুড় নিয়ে কেউ যাতে বাজারে সিন্ডিকেট করতে না পারে এ ব্যাপারে আমরা তাদেরকে সতর্ক করেছি এবং নিয়মিত বাজার মনিটরিং করছি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও গাছিদের হিসাব অনুযায়ী জয়পুরহাটের 5টি উপজেলায় দিনে 1,800 খেজুর গাছ থেকে 18,000 কেজি রস নামে। আর পুরো শীত মৌসুমের 4 মাস গুড় বিক্রির আশা প্রায় 5 কোটি টাকার। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। বইছে উত্তরের হিমেল হাওয়া। বরেন্দ্র জনপদে রাতে তাপমাত্রা 10 থেকে 11-র ঘরে নেমে আসছে। অনুভূত হচ্ছে তীব্র শীত। তবে দিনে তাপপ্রবাহ দ্রুত বেড়ে যাচ্ছে। এবার ছন্দপতন আবহাওয়া বেড়েছে রোগবালাইয়ের প্রকোপ। বিস্তারিত জানাতে নওগাঁর মুক্তির মোড় এলাকায় আছেন রিপোর্টার এমআর রকি। হিমালয় থেকে ধেয়ে আসা হিম বাতাস এই মুহূর্তে উত্তর জনপদের উপর দিয়ে বয়ে যাচ্ছে। এর ফলে স্বাভাবিকভাবে শীতের যে প্রকোপ তা কিন্তু বেশ বেড়েছে। গত কদিনের চেয়ে এই অঞ্চলের উপর দিয়ে একদিকে এই শীতের যে ধকল এবং বাড়তি শীত অনুভূত হচ্ছে এবং বাড়তি শীতের সাথে এই মুহূর্তে আমরা লক্ষ্য করছিলাম এবার রাতের তাপমাত্রা কিন্তু ব্যাপক নেমে যাচ্ছে। রাতে 10 থেকে 11-র ঘরে তাপমাত্রা নেমে আসছে। আবার সকাল 10টার পর কিন্তু এই তাপমাত্রা দ্রুত উপরে উঠছে। বিশেষ করে 15, 16 বা 18-র ঘরে কিন্তু তাপমাত্রা উঠছে। একটা তাপমাত্রার তারতম্য তৈরি হয়েছে। তবে এই মুহূর্তে শীতের যে প্রকোপ তা কিন্তু বাড়তি আমরা দেখছি। বিশেষ করে আজ পৌষের দ্বিতীয় দিন এবং এই সময়টাতে স্বাভাবিকভাবে এই অঞ্চলে শীতের প্রকোপ সবসময় বেশি থাকে এবং এই শীতের কারণে স্বাভাবিকভাবে সকালে যারা কাজের সন্ধানে বের হন কাজকর্মের জন্য তাদের জন্য কিছুটা একটা বাড়তি শঙ্কার বিষয় এবং শীত নিবারণের জন্য অনেকে কিন্তু গরম কাপড় গায়ে চেপে কিন্তু এই মুহূর্তে তাদের বের হতে হচ্ছে এবং এই শীত কিন্তু এবার কিছুটা দেরিতে এসেছে এবং আগামীতে শীতের যে বার্তাটি স্থানীয় আবহাওয়া অফিস বলছে যে আজকে তারা তাপমাত্রা রেকর্ড করেছে 13 ডিগ্রিতে এবং এই তাপমাত্রা কিন্তু আগামী সপ্তাহের দিকে আরেক দফা নিচে নেমে আসবে এবং এই তাপমাত্রা বেশ ওঠানামা করছে। গত কদিনের আমরা লক্ষ্য করছিলাম ব্যাপক পরিসরে তাপমাত্রার তারতম্য। এর ফলে যে শীতের প্রকোপটা তা কিন্তু অনেকটাই অনুভূত হচ্ছে এবং তাপমাত্রার এই ওঠানামার কারণে আরেকটি বিষয় এখানে আমরা দেখছিলাম বিশেষ করে যখন গরম হয়ে যাচ্ছে রাতে তাপমাত্রা ঠান্ডা দিনে গরম বাড়তি কিছু রোগবালাইয়ের খবর কিন্তু আমরা এখানে লক্ষ্য করছিলাম এবং এবার কিছুটা এরকম একটি বৈরী আবহাওয়ার কারণে আবহাওয়া অফিসের যে বার্তা তারা বলছেন যে কিছুটা হলো এবছর যে প্রকৃতির একটা ভারসাম্যহীনতা তৈরি হয়েছে এবং রাতে দিনের তারতম্যের এই পরিবেশের জন্য কিন্তু রোগবালাই যেমন বেড়েছে অন্যদিকে কিন্তু ভূ প্রকৃতিতেও একটা বিরূপ
ছন্দপতন আমরা লক্ষ্য করছিলাম। এবং এই পরিস্থিতিতে আসলে গরম কাপড় মোকাবেলার জন্য, শীত মোকাবেলার জন্য যে প্রস্তুতি থাকে, সেই প্রস্তুতিটা কিন্তু সাধারণ মানুষের আগাম অনেকটা প্রস্তুতি রয়েছে, কিন্তু তারপরও আগামীতে আরো বাড়তি একটা শীতের মানে প্রকোপ বাড়বে, শীত আরো তীব্র হানা দিবে, কারণ এই অঞ্চলে তাপমাত্রা কিন্তু 6 থেকে 8-এর ঘরে নেমে আসার রেকর্ড রয়েছে। এবং সেই জায়গাগুলোতেই কিন্তু এখন বাড়তি একটি প্রস্তুতির বিষয়টি কিন্তু প্রশাসন থেকে তারা তাগিদ দিচ্ছেন। পাশাপাশি চিকিৎসকরা কিন্তু এই শীত মোকাবেলার জন্য কিন্তু তাদের দিক থেকে নানা পরামর্শ আমরা লক্ষ্য করছিলাম। সব মিলিয়ে শীত এই অঞ্চলে এবছর কিছুটা বিচিত্র ভাবে ধরা দিয়েছে। তারপরেও এই শীত মোকাবেলার জন্য যে প্রস্তুতি রয়েছে, সেই প্রস্তুতিটাকেই তারা কিন্তু নিবারণের জন্য আরো বেশি সতর্কতার তাগিদ দিচ্ছেন চিকিৎসক এবং বিশিষ্টজনদের দিক থেকে। এই ছিল সার্বিক শীতের খবর আমার কাছে। যুক্ত ছিলাম নওগাঁর মুক্তির মোড় এলাকায়। বিজয় দিবসে দেশের স্বজনদের কাছে ফিরলেন বিভিন্ন সময় ভারতে পাচার হওয়া বাংলাদেশি 6 নাগরিক। পাচারের শিকার মানব উদ্ধার ও শিশু সুরক্ষা সংস্থার সার্বিক চেষ্টায় মঙ্গলবার রাতে ভারতের চেন্নাই থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। এমন হাজারো মানুষ আটকা আছে বলেও জানান ফিরে আসারা। বেশি বেতনের চাকরি, স্বাচ্ছন্দ্যের প্রলোভনের ফাঁদে পা দিয়ে পাচার হওয়া নারী শিশুসহ 6 জন দেশে ফিরেছেন। মঙ্গলবার রাতে তারা ভারতের চেন্নাই থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এরা খুলনার বাসিন্দা, স্বামী স্ত্রী ও 2 শিশু একই পরিবারের, আর বাকি 2 জনও গিয়েছিলেন আলাদাভাবে। তারা বলেন স্থানীয় অনেক দালাল তাদের বেশি টাকার চাকরির কথা বলে নিয়ে যায়, পরে পুরুষদের পুলিশের হাতে ও নারীদের অসামাজিক কাজের জন্য তুলে দেওয়া হয়। কাজের কথা নিয়ে গেছে সিলেট, পরে আমাকে ইন্ডিয়ায় পাচার করে দিয়েছে। আমাদের বলছে রাস্তার কাজ বলে নিয়ে আসছে, আমরা তো সেই হিসাব করে আসছি, এখন নিয়ে আমাদের পাচার করে দিয়েছে, আমরা তো সেটা বুঝতে পারিনি। আমার বাচ্চাকে আলাদা পাচার করতে চাইছিল, আমাকে হচ্ছে খারাপ জায়গায় পাচার করতে চাইছিল, এইভাবে আমার স্বামীকে হচ্ছে ওরা অন্যখানে দিতে চাইছিল জেলে। তাদের দেশে ফিরিয়ে আনতে সার্বিকভাবে সহযোগিতা করেছে পাচারের শিকার মানব উদ্ধার ও শিশু সুরক্ষা সংস্থা নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সংস্থাটির চেয়ারম্যান জানান এমন হাজারো বাংলাদেশি ভারতে দুর্বিষহ জীবন কাটাচ্ছেন। হোম মিনিস্ট্রি থেকে এসবিতে যায়, এসবি থেকে সংশ্লিষ্ট পুলিশ সুপার হয়ে থানা হয়ে ভেরিফিকেশন রিটার্ন হয়ে আসে। সব জায়গায় আমি হস্তক্ষেপ করি যাতে কোনো জায়গায় ব্যাপারটা থেমে না যায়, 2 মাস 2.5 মাস পর্যন্ত লেগে যায়। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত এই কাজগুলোকে আরও স্মুথলি করা, দ্রুত করা, কারণ ওরা খুব মানবিক জীবনযাপন করে। চেন্নাইতে আছে প্রায় 200-র মতন, আর পশ্চিমবঙ্গে আমার জানা মতে প্রায় 4000 প্লাস আছে জেলে। দেশে ফিরতে পেরে পাচারের শিকার মানুষগুলো যেমন খুশি, তেমনি প্রত্যাশা করেন সরকার যাতে পাচার হওয়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে উদ্যোগ নেয়। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। শেরপুর থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই শাড়ি জব্দ করেছে বিজিবি, যার বাজার মূল্য প্রায় 16.5 লাখ টাকা। বিজিবি জানায় ঝিনাইগাতি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় শাড়ি পাচারের অপেক্ষায় রয়েছে এমন তথ্যের ভিত্তিতে হালুয়াহাটির পাহাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় উপস্থিতি টের পেয়ে অটোরিকশা বোঝাই করা ভারতীয় চোরাই শাড়ি ফেলে পালিয়ে যায় চোরাকারবারীরা। পরে ইজি বাইক সহ বিপুল পরিমাণ ভারতীয় চোরাই শাড়ি জব্দ করা হয়। এদিকে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তের কান্দাপাড়া এলাকা থেকে ভারতীয় চোরাই কম্বল জব্দ করা হয়। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নির্মাতা ঋত্বিক ঘটকের রাজশাহীর বাড়িটি গত বছর ভেঙে ফেলা হয়েছে। সেখানে ছিল কিছু ইটের স্তূপ আর অতীতের স্মৃতির ভগ্নাংশ। মঙ্গলবার বিজয় দিবসের ছুটির দিনে সেই শেষ চিহ্নটুকু অপসারণের উদ্যোগ নেয় বাড়িটির পাশে থাকা হোমিওপ্যাথিক কলেজ কর্তৃপক্ষ। রাজশাহীর চলচ্চিত্রকর্মীরা বাধা দিলে তা বন্ধ হয়। তারা বলছেন ঋত্বিক ঘটকের জন্মভূমির শেষ নিদর্শন টিকিয়ে রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। আব্দুস সালামের ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। গত বছরের 6 আগস্ট রাজশাহীতে বিশ্ববরেণ্য চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটকের পৈতৃক বাড়িটি গুড়িয়ে দেয়া হয়। এরপর থেকে নগরীর মিয়াপাড়ায় অবস্থিত ওই বাড়ির আঙিনায় পড়েছিল ইটের স্তূপ। বিজয় দিবসের বন্ধের দিনে ট্রাকে করে সেই ইটের স্তূপ সরাচ্ছিলেন বাড়িটির পাশেই থাকা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। খবর পেয়ে রাজশাহীর চলচ্চিত্র কর্মীরা বাধা দেন। এটা তো একটা শৈল্পিক মূল্য আছে, এটার সেটা বিবেচনা করা হচ্ছে না। ঋত্বিক এখানে বসবাস করেছেন, এইটার জন্য যেইভাবে এটাকে সংরক্ষণ করা দরকার সেটা করা দরকার ছিল। যখন অফিসিয়াল দিনগুলো বন্ধ থাকে, কারোর সাথে যোগাযোগ করার জন্য খুঁজে পাওয়া যায় না, সেই দিনগুলোতেই কেন জানি এইখানে বিভিন্ন রকম যে আঘাত আনার চেষ্টা করা হচ্ছে।
রামপুর মৌজার 178 নম্বর দাগের 34 শতক জমির মালিক ঋত্বিক ঘটকের মা ইন্দুবালা। 1947 সালে দেশভাগের পর ভারতে পাড়ি জমালে জমিটি অর্পিত সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত হয়। পরে 1989 সালে রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালকে ইজারা দেয়। 2019 সালে বাড়িটির একাংশ ভেঙে সাইকেল গ্যারেজ তৈরির অভিযোগ ওঠে। তখন সারা দেশে এ নিয়ে প্রতিবাদ হলে বাড়িটি সংরক্ষণের উদ্যোগ নেয় জেলা প্রশাসন। 2021 সালে গণপূর্ত বিভাগ বাড়িটি সংরক্ষণে প্রাক্কলন ব্যয় নির্ধারণ করে। এই ইটগুলা একটা ভাগারে কিংবা একটা পুকুরে ফেলে দিচ্ছে, এই এত গুরুত্বপূর্ণ ইতিহাসটা। রাজশাহী গণপূর্ত বিভাগকে দায়িত্ব দিলেন যে এটা একটা ডিজাইন করার জন্য, যেটুকু আছে সেটা কিভাবে সংরক্ষণ করা যায় সুন্দরভাবে। হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ পরিচালনা পর্ষদ বলছে, কলেজের সামনের অংশ পরিষ্কার করার উদ্দেশ্যে ইট অপসারণ করছিলেন তারা। জায়গাটা ওরকম থাকলে দেখা যায় যে আমাদের অনেক সময় হাই অফিসিয়াল কেউ গেলে বিষয়টা খারাপ দেখায়। আর এই জন্য আমরা পরিষ্কারের উদ্যোগ নিয়েছিলাম, যেহেতু ওনারা এটাতে বাধা সাধছে, আমরা আপাতত এটা বন্ধ রাখছি। 1925 সালে জন্ম নেয়া ঋত্বিক ঘটক শৈশব ও কৈশোর কাটিয়েছিলেন এই বাড়িতে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে নাট্যচর্চা করতেন এখানে। এ বাড়িতে থেকেছেন ঋত্বিক ঘটকের ভাইঝি কথা সাহিত্যিক মহাশ্বেতা দেবী। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। পাকিস্তানকে বৈশ্বিক সন্ত্রাসের কেন্দ্রবিন্দু হিসেবে আখ্যা দিয়েছে ভারত। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতীয় প্রতিনিধি দাবি করেন, জম্মু কাশ্মীর ও লাদাখ সবসময় ভারতের অংশ ছিল এবং থাকবে। এর আগে জম্মু ও কাশ্মীর ইস্যুকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সবচেয়ে পুরনো অমীমাংসিত বিরোধ হিসেবে দাবি করেন পাকিস্তানের প্রতিনিধি। তার অভিযোগ, সিন্ধু পানি চুক্তি একতরফাভাবে স্থগিত করা নয়াদিল্লির আন্তর্জাতিক দায়বদ্ধতার সুস্পষ্ট লঙ্ঘন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থানীয় সময় সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে লিডারশিপ ফর পিস শীর্ষক এক বিতর্ক পর্বে পাকিস্তানের প্রতিনিধি আবারও কাশ্মীর ইস্যুতে কথা বলে আলোচনার ঝড় তুলে দেন। সংস্থাটিতে পাকিস্তানের প্রতিনিধি আসিম ইফতিকার আহমেদ দাবি করেন, জম্মু ও কাশ্মীর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এজেন্ডায় থাকা সবচেয়ে পুরানো অমীমাংসিত বিরোধগুলোর একটি। বলেন, সিন্ধু পানি চুক্তি একতরফাভাবে স্থগিত করা ভারতের আন্তর্জাতিক দায়বদ্ধতার সুস্পষ্ট লঙ্ঘন। এটি আঞ্চলিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি এই অঞ্চলের লাখো মানুষের জীবন ও জীবিকা ঝুঁকিতে ফেলছে বলেও দাবি করেন তিনি। পাকিস্তানের এমন বক্তব্যের কড়া জবাব দিয়েছে ভারত। জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পার্বত নেনি হরিশ দাবি করেন, জম্মু কাশ্মীর ও লাদাখ ভারতের ছিল, আছে এবং ভবিষ্যতেও ভারতেরই থাকবে। এ সময় তিনি ইসলামাবাদকে সরাসরি সন্ত্রাসবাদের বৈশ্বিক কেন্দ্রবিন্দু হিসেবে আখ্যা দেন। তার অভিযোগ, পাকিস্তান জাতিসংঘের মঞ্চ ব্যবহার করে ভারতের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে। সিন্ধু পানির পানি বন্টন চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্তের পক্ষেও যুক্তি দেয় ভারত। হরিশ বলেন, 65 বছর আগে ইতিবাচক উদ্দেশ্যে এই চুক্তি করা হলেও পাকিস্তানের যুদ্ধ ও সন্ত্রাস এই চুক্তির মান রাখতে ব্যর্থ হয়েছে। পাকিস্তানের অভ্যন্তরীণ পরিস্থিতিও তুলে ধরেন ভারতীয় প্রতিনিধি। এছাড়াও তিনি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাদণ্ড, তার দল পাকিস্তান তেহরিক ইনসাফ নিষিদ্ধ করা এবং 27তম সংশোধনীর মাধ্যমে সশস্ত্র বাহিনীর প্রধান আসিম মুনিরকে আজীবন দায় মুক্তি দেওয়ার বিষয়গুলোকে সাংবিধানিক কু হিসেবে উল্লেখ করে ব্যাপক সমালোচনা করেছেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে বড় ধরনের বোমা হামলার পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি করেছে এফবিআই। অভিবাসন কর্মকর্তা সহ একাধিক লক্ষ্যবস্তুতে হামলার ছক কষার অভিযোগে 4 জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে। এফবিআই জানিয়েছে, স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালতে দায়ের করা অভিযোগের ভিত্তিতে 4 জনকে ষড়যন্ত্র এবং নিবন্ধনহীন বিধ্বংসী বিস্ফোরক রাখার দায়ে অভিযুক্ত করা হয়েছে। কর্তৃপক্ষের দাবি, নববর্ষের রাতে একাধিক মার্কিন প্রতিষ্ঠানে বোমা হামলার বিস্তারিত ও সমন্বিত পরিকল্পনা ছিল তাদের। লস অ্যাঞ্জেলেসে এক সংবাদ সম্মেলনে ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ইউএস অ্যাটর্নি বিল এসাইলি বলেন, হামলার লক্ষ্য ছিল অ্যামাজনের মতো বড় লজিস্টিক্স ও ডেলিভারি সেন্টার। অভিযুক্তরা নিজেদের দ্য টার্টল আইল্যান্ড লিবারেশন ফ্রন্ট নামের সরকার বিরোধী একটি গোষ্ঠীর সদস্য বলে পরিচয় দিত। পরের সময় আরও থাকছে। আইপিএল মিনি নিলামে রেকর্ড দামে বিক্রি হলেন মোস্তাফিজুর রহমান। 9 কোটি 20 লাখ রুপিতে টাইগার পেসারকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স। এনওসি নিয়ে দ্বিমত বিসিবিতে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ভোটার তালিকায় নিবিড় পরীক্ষণ এসআইআর এর প্রথম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে প্রায় 59 লাখ নাম। একই সঙ্গে অন্তত 30 লাখ ভোটারের পূর্বসূরির সঙ্গে বর্তমান অবস্থার মিল না থাকায় প্রয়োজনীয় নথিপত্র দিয়ে তলব করা হবে বলেও জানা গেছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল থেকে ভোটার তালিকার খসড়া নাম প্রকাশ হতে শুরু করেছে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস।
পশ্চিমবঙ্গ সহ ভারতের 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একযোগে চলছে ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন SIR বা নিবিড় নিরীক্ষণ প্রক্রিয়া। পশ্চিমবঙ্গ রাজ্যে গত 4 ডিসেম্বর প্রথম দফার খসড়া তালিকা প্রকাশ করার কথা থাকলেও তা পিছিয়ে 16 তারিখ করা হয়। নির্ধারিত তারিখেই সকাল থেকে প্রকাশ পায় বহুচর্চিত এই খসড়া ভোটার তালিকা। এতে রাজ্যে মোট ভোটারের সংখ্যা 7,16,631 জন। তবে এই তালিকা থেকে 1,66,00,000 ভোটারকে সন্দেহের চোখে দেখছে নির্বাচন কমিশন। খসড়া তালিকায় 2024 সালের তালিকা থেকে বাদ পড়েছেন 58,20,898 জন। কমিশনের দাবি, বাদ যাওয়া নামগুলোর মধ্যে প্রায় 25 লাখ মৃত ভোটার, 12,01,000 ভোটার তালিকায় ফর্ম পূরণ করেননি অথবা তাদের পাওয়া যায়নি কিংবা নিখোঁজ। প্রায় 20 লাখ ভোটারের ঠিকানা পরিবর্তন করেছেন এবং 2 লাখ ভুয়া ভোটার রয়েছে। এখন বড় প্রশ্ন, প্রায় 59 লাখ বাদ দেওয়ার পরও কেন 1,66,00,000 ভোটারকে সন্দেহজনক হিসেবে দেখছেন? এর ব্যাখ্যা দিতে গিয়ে কমিশন জানিয়েছে, এই সংখ্যক ভোটার 2002 সালের সর্বশেষ SIR তালিকার সঙ্গে নিজেদের বাবা মা পূর্বপুরুষদের নামের লিঙ্ক করতে পারেননি। এছাড়াও ফর্ম পূরণে ভুল কিংবা অন্য কোনো ধরনের অসঙ্গতি রয়েছে বলেও জানায় কমিশন। এদিকে রাজ্য নির্বাচন কমিশনের সামনে এদিনও একইভাবে প্রতিবাদে সামিল হতে দেখা যায় কমিশনের নির্দেশে ভোটার তালিকা সংশোধনের কাজে যুক্ত বুথ লেভেল অফিসার বা BLOদের। তাদের অভিযোগ, কমিশন তাড়াহুড়া করতে গিয়ে তালিকায় একাধিক ভুল করছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী বছর 14 ফেব্রুয়ারি। ভোটাররা ভোট দেবে, এতে ভোটার লিস্টে নাম তুলতে হবে। যদি ওদের নাম না থাকে আমরা বলবো আপনারা ঐক্যবদ্ধ হন, প্রয়োজনে কোর্টে যাব, কিন্তু কারুর ভোটের অধিকার কেড়ে নিতে দেবো না। মুখ্যমন্ত্রীর কথায় যারা বিশ্বাস করে সেই সময় CAর ফর্ম ফিল আপ করেননি, তাদের নাম যদি SIR থেকে বাদ যায়, এর দায়টা কি মুখ্যমন্ত্রী নেবেন? মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন কি? নাকি মমতা বন্দ্যোপাধ্যায় এমন কোনো ব্যবস্থা করবেন যার মাধ্যমে SIR-এ তাদের নাম উঠে যাবে? দায়িত্ব তো তাকে নিতে হবে, ছাড়া হবে না। আগামী বছরই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই ভোটার তালিকা সংশোধনকে বিজেপির রাজনৈতিক চক্রান্ত বলে অভিযোগ করলেও বিজেপি সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে। বিহারেও একইভাবে এবার ভোটার তালিকার নিবিড় সংশোধন করতে গিয়ে প্রায় 62 লাখ নাম তালিকা থেকে বাদ পড়ে। এরপরই রাজ্যটিতে বিধানসভা ভোট হয় এবং বিজেপি অতীতের রেকর্ড ভাঙা ব্যবধানে আসন লাভ করে এবং রাজ্যটিতে নীতিশ কুমারের সঙ্গে জোট সরকার গড়ে ক্ষমতায় বসে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। ভূমধ্যসাগরে উদ্ধারকারী NGO জাহাজ আটকের সিদ্ধান্ত স্থগিত করেছে ইতালির আদালত। মানবজীবন রক্ষা সবার আগে বিবেচনার কথা উল্লেখ করে সিসিলির এগ্রিজেন্টো আদালত সরকারের কঠোর অভিবাসন নীতির সমালোচনা করেছে। এই রায়ের ফলে ভূমধ্যসাগর হয়ে ইতালিতে অভিবাসন প্রবাহ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্টে বিস্তারিত। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছাতে চাওয়া অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার কাজে ব্যবহৃত NGO জাহাজ আটক করার সিদ্ধান্ত স্থগিত করেছে ইতালির একটি আদালত। সিসিলির এগ্রিজেন্টো আদালতের রায়ে জানানো হয়, যে কোনো পরিস্থিতিতে উদ্ধারকৃত মানুষের জীবন রক্ষা সবার আগে বিবেচনা করা হবে। আদালত দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর জারি করা অধ্যাদেশের কড়া সমালোচনা করে মানবিক উদ্ধার কার্যক্রমে বাধা না দেওয়ার সিদ্ধান্ত দেন। এই রায়ের কারণে ভূমধ্যসাগর হয়ে ইতালিতে অভিবাসন প্রবাহ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশি ইমিগ্রেশন বিশেষজ্ঞরা। তাদের মতে, উদ্ধারকারী জাহাজগুলোর উপর বিধিনিষেধ শিথিল হলে অভিবাসন প্রত্যাশীরা আবারও সমুদ্রপথকে তুলনামূলক নিরাপদ বিকল্প হিসেবে বেছে নিতে পারে। আদালতের পক্ষ থেকে এই ধরনের আদেশ নিঃসন্দেহে আরও অনুপ্রবেশ আসার দিকে ইতিবাচক ভূমিকা রাখবে। সকল বাংলাদেশিদের অনুরোধ করব যে আপনারা অবৈধভাবে কখনো এই পথে পা দিবেন না। কট্টর ডানপন্থী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন সরকার অবৈধ অভিবাসন ঠেকাতে নানা কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে ভূমধ্যসাগরের হেলিকপ্টার নজরদারি, NGO জাহাজের তৎপরতা সীমিত করা এবং প্রশাসনিক জাহাজ জব্দ করার সিদ্ধান্ত উল্লেখযোগ্য। তবে আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, এসব উদ্যোগ আন্তর্জাতিক মানবাধিকার নীতির সঙ্গে সাংঘর্ষিক এবং মানবিক উদ্ধার কার্যক্রমকে বাধাগ্রস্ত করে। আদালত জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর অধ্যাদেশ অনুযায়ী উদ্ধারকারী জাহাজ ও এর ক্যাপ্টেনদের 60 দিনের জন্য আটক এবং জাহাজ মালিকদের 10,000 ইউরো করে জরিমানার বিধান ছিল, যা এখন স্থগিত হলো। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের হাজার হাজার অভিবাসন প্রত্যাশী দীর্ঘদিন ধরে ভূমধ্যসাগর পাড়ি দিতে ইতালিতে প্রবেশ করছেন। শুধু 2025 সালের 16 ডিসেম্বর পর্যন্ত ইতালিতে পৌঁছেছেন 65,301 জন, যার মধ্যে সর্বাধিক 19,905 জনই বাংলাদেশি। সময় সংবাদ, ইতালি। বিজয় দিবসে ক্রীড়াঙ্গনে সাবেক ফুটবলারদের মিলন মেলা।
প্রীতি ফুটবল ম্যাচে প্রথমবারের মতো অংশগ্রহণের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত দেশের নারী ফুটবলাররা। সাফল্য পেলেও বিজয়ের 54 বছরের প্রত্যাশিত সুযোগ সুবিধা না পাওয়া কষ্ট দেয় তাদের। সত্যিকারের বিজয় আনতে চাইলে ক্রীড়াঙ্গনে নারী পুরুষের বৈষম্য দূর করার তাগিদ দিয়েছেন তারা। নতুন বছরে সাফ চ্যাম্পিয়নশিপ জয় করবে হামজা জামালরা। বিজয়ের দিনে এমনটাই চাওয়া এমিলি আরমান মিয়াদের। স্বাধীনতা কাপের মতো বিজয় দিবসেও ঘরোয়া ক্লাবগুলোকে নিয়ে টুর্নামেন্টের দাবি জানিয়েছেন তারা। বাঙালি জাতির গৌরবের বিজয় দিবস, চারদিকে লাল সবুজের সমারোহ। বাফুফের আর্টিফিশিয়াল টার্ফে এবারের বিজয় নারী ফুটবলারদের কাছে একটু আলাদা। প্রথমবারের মতো বিজয় উদযাপনে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেয়ার সুযোগ হয় খুশি সুখী রুমকিদের। দেশের নারী ফুটবলের শুরুটা হয়েছিল যাদের হাত ধরে, সেই সাবেকরা রোমাঞ্চিত এমন আয়োজনের অংশ হতে পেরে। কেউ খেলা ছেড়েছেন 10 বছর আগে, কেউ আবার পেশা হিসেবে বেছে নিয়েছেন কোচিং। তবে ফুটবল তাদের হৃদয়ের পুরোটা জুড়ে। দেশের ঝিমিয়ে পড়া ফুটবলে প্রাণের স্পন্দন ফিরিয়েছে নারী ফুটবল। তবে স্বাধীনতার 54 বছরেও নারী ফুটবলে পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকা কষ্ট দেয় তাদের। সত্যিকারের বিজয় আনতে চাইলে ক্রীড়াঙ্গনে নারী পুরুষের বৈষম্য দূর করার তাগিদ দিয়েছেন তারা। আমরা চাই যে এই বিজয়ের মাসে এই আয়োজনটা যেন ধারাবাহিকতা থাকে। একটা প্লেয়ার যখন তার বিজয়ের পরে তার টাকাটা পুরস্কারটা পাওয়ার জন্য লড়াই করতে হয়, এটা খুব লজ্জাজনক। আসলে আমি মনে করি খেলাধুলায় কোনো রাজনীতিকতা না থাকলে হয়। টুর্নামেন্টগুলো যদি সচরাচর পাইপলাইনে থাকে, সচরাচর যদি এগুলো হয়, তাহলে অবশ্যই আমাদের অনেক তৃণমূল থেকে মেয়েরা উঠে আসবে। বাংলাদেশের মানুষ ফুটবল ছেলেদের উপরে যেভাবে ভরসাটা রাখেন, আপাতত আমি মনে করি সেই আস্থা আমাদের মেয়েদের নারী ফুটবলারদের উপরেও রাখুক, যেন সামনে আসন্ন AFC এশিয়ান কাপে আমরা ভালো করতে পারি। বিজয়ের উৎসবে ফুটবলের বেলায় বরাবরের মতো এবারও হাজির আরমান মিয়া, এমিলি, বিপ্লব ভট্টাচার্য থেকে শুরু করে এক ঝাঁক সাবেক তারকা। লাল সবুজ দুই দলে ভাগ হয়ে মেতে ওঠেন ফুটবলের আনন্দে। 2003 সালের পর থেকে সাফ চ্যাম্পিয়নশিপের সাফল্য নেই ছেলেদের ফুটবলে। জাতীয় দলের সাবেক অধিনায়ক এমিলির কাছে বিজয় মানে সাফের শিরোপা, বিজয় মানে নারীদের এশিয়ান কাপের মূল পর্বে ভালো করা। এটা একটা আমাদের মিলবন্ধন বলতে পারেন। এই দিনটার জন্য আমরা ওয়েট করি সবসময়। আমার মনে হয় যে আমাদের শুরুটা এখন যেভাবে আমরা করছি, এইটা যদি আমরা রান করাতে পারি, এটাকে যদি ক্যাশ করতে পারি, আমার কাছে মনে হয় মেয়েরা যেহেতু খেলছে, আমরা ছেলেরাও এশিয়ান কাপ খেলতে পারবো। যত খেলা আয়োজন করবেন তত প্লেয়ার বের হবে। আর আপনাদের আসলে এই খেলাগুলোর পাশাপাশি আপনাদের একাডেমি পর্যায়ে খেলাগুলোতে আপনার মনোযোগ দিতে হবে, যে এখান থেকে প্লেয়ার আসবে। শুধু আয়োজনে সীমাবদ্ধ নয়, বিজয়ের দিনে ক্রীড়াঙ্গনের সব সমস্যার সমাধানের আশ্বাসও দিয়েছে ফেডারেশন। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। IPL নিলামের খবর। নিজের রেকর্ডটাকেই ভেঙে চুরে নতুন করে করলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ 9 কোটি 20 লক্ষ রুপিতে তাকে দলে টানল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। এর আগে গত বছর সর্বোচ্চ 6 কোটি রুপিতে দিল্লি ক্যাপিটালসে খেলেছিলেন ফিজ। তার আগ পর্যন্ত সর্বোচ্চ $6 লাখ KKR-এ খেলেছেন মাশরাফি বিন মুর্তজা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দুনিয়ার দানব। শুধু গ্ল্যামার কিংবা খেলার মানে নয়, টাকার অঙ্কেও এই ক্রীড়া ইভেন্টের ধারে কাছে নেই কোনো ফ্র্যাঞ্চাইজি আসর। তাই এখানে দল পাওয়া, ম্যাচ খেলা কিংবা ডাগ আউটে থাকতে পারাটাকেও ক্যারিয়ারের জন্য লাভজনক বলে বিশ্বাস করেন ক্রিকেটাররা। সেই IPL এর মিনি নিলাম এবার হলো আবুধাবিতে। মধ্যপ্রাচ্যের শহরে ঠিক হয়েছে 350 ক্রিকেটারের ভাগ্য, যার মধ্যে ছিলেন বাংলাদেশেরও 7 জন। কিন্তু অন্য কাউকে নিয়ে খুব বেশি আগ্রহ না দেখালেও নিলামে বাজিমাত করেছেন সাতক্ষীরা সাইনাইট। মিনি নিলামে মোস্তাফিজকে নিয়ে রীতিমতো কারাকারি করেছে 3 ফ্র্যাঞ্চাইজি, দিল্লি, কলকাতা এবং চেন্নাই। মোস্তাফিজের আগে একের পর এক ক্রিকেটার আনসোল্ড। ভয় ছিল একই পরিণতি হয় কিনা কাটার মাস্টারের, কিন্তু শুরুটা করে চেন্নাই সুপার কিংস। কিন্তু ধোনির দলকে ছেড়ে দেওয়ার পাত্র নয় দিল্লি ক্যাপিটালস। 2 পুরানো ফ্র্যাঞ্চাইজির টানাটানিতে দাম উঠতে থাকে হু হু করে। 4 কোটি 60 লাখ রুপি দাম উঠবার পর একটু বিরতি, হাল ছেড়ে দেয় দিল্লি। খুশি হতে পারেনি চেন্নাই, কারণ মাঠে নতুন প্রতিদ্বন্দ্বী কলকাতা নাইট রাইডার্স। এবার আর কোনো ছাড়াছাড়ি নেই। 2 দলের কারাকারিতে অল্প সময়েই আগের রেকর্ড 6 কোটি ছাড়িয়ে যায় ফিজের। শেষ পর্যন্ত 9 কোটি 20 লাখ রুপিতে টাইগার পেসারকে দলে টেনে নেয় কিং খানের KKR। এর আগে বাংলাদেশের কোনো ক্রিকেটার এত দামে IPL নিলামে বিক্রি হননি। সর্বোচ্চ 6 কোটি দাম ছিল ফিজেরই। আর মাশরাফি $6 লাখ খেলেছিলেন কলকাতায়, তখনকার বাজার দর হিসেবে যা ছিল 4 কোটি রুপির কিছু বেশি।
আইপিএল ক্যারিয়ারে এটা মোস্তাফিজের ষষ্ঠ ফ্র্যাঞ্চাইজি। এর আগে সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন তিনি। সাকিব মাশরাফি এবং লিটনের পর চতুর্থ বাংলাদেশি হিসেবে কেকেআরে খেলবেন ফিজ। আইপিএলে এখন পর্যন্ত 60 ম্যাচ খেলে 65 উইকেট আছে তার দখলে, ইকোনমি 8-এর একটু বেশি। আইপিএলের এবারের নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন ক্যামেরন গ্রিন। অজি ক্রিকেটারকে কিনতে 25 কোটি 20 লাখ টাকা খরচ করেছে কলকাতা, আর মাতিস পাথিরানাকে কিনেছে 18 কোটিতে। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। রেকর্ড গড়া দামে বিক্রি হওয়ার পরেও আইপিএলের পুরো মৌসুম খেলতে পারবেন না মোস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ড সিরিজের জন্য জাতীয় দলের হয়ে দায়িত্ব পালন করতে হবে কাটার মাস্টারকে। যদিও বোর্ডের এমন নীতির সঙ্গে একমত নন পরিচালক শাহনিয়ান তানিম। তার মতে গুরুত্বপূর্ণ না হলে খেলোয়াড়দের ছেড়ে দেওয়া উচিত বিসিবির। এদিকে ফিজের দাম নিয়ে উচ্ছ্বসিত তারই সতীর্থরা। নতুন দলে নতুন রেকর্ড করে নাম লেখালেন মোস্তাফিজুর রহমান। আইপিএলে কাটার মাস্টারের দাম এখন দেশের ক্রিকেটের টক অব দ্য টাউন। সতীর্থদের জন্যও এমন খবর আনন্দের। কেউ কেউ তো খুঁজছেন অনুপ্রেরণা, কারো মতে এমন দামি প্রাপ্য মোস্তাফিজের। এটা খুবই খুশির খবর। আমার মনে হয় যে আপনাদের উচিত এখন এটারে যত ভালোভাবে প্রেজেন্ট করা যায় মানুষের সামনে। খুব ভালো একটা প্রাইজ পেয়েছে আলহামদুলিল্লাহ। এটা আমাদের বাংলাদেশের জন্য অনেক একটা, আমরা মনে করি একটা ব্লেসিং, কারণ বাংলাদেশ থেকে এরকম একটা প্লেয়ার ও ডিজার্ভ করে। কারেন্ট ন্যাশনাল প্লেয়ার উনি খেলতেছে আইপিএলে, অনেক ভালো একটা অ্যামাউন্ট নিয়ে, তো খুব ভালো লাগছে। এটা তো আমাদের জন্য অনেক গর্বের বিষয় যে মুস্তাফিজ এত টাকা 9 কোটি 20 লাখ টাকায় সোল্ড এবং কেকেআরে খেলছে। তো এটা তো আমাদের ক্রিকেটের জন্য ভালো পজিটিভ ভাইব একটা। তবে রেকর্ড করা দামের পরেও আইপিএলের পুরো মৌসুম খেলতে পারবেন না মোস্তাফিজ। ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নিশ্চিত করেছেন এপ্রিলে নিউজিল্যান্ড সিরিজ খেলতে হবে মোস্তাফিজের। 3টি টি-20 আর সমান ওয়ানডে খেলতে বাংলাদেশ সফরে আসবে কিউইরা। টি-20 গুরুত্বপূর্ণ না হলেও ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের জন্য গুরুত্বপূর্ণ ওডিআই সিরিজ। 2 ফরম্যাটের স্কোয়াডে রাখলে আইপিএলের একটা বড় অংশ হাতছাড়া হবে কাটার মাস্টারের। বিসিবির আরেক পরিচালক অবশ্য এনওসি না দেওয়ার পক্ষে নন। তার মতে সুযোগ পেলে ক্রিকেটারদের ছেড়ে দেওয়া উচিত ক্রিকেট বোর্ডের। ইন্ডিভিজুয়ালি হয়তো ওরা যে ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট খেলতে পারে, বাট এন্ড অফ দ্য ডে আমাদের বাংলাদেশকে সার্ভ করা শুড বি আওয়ার ফার্স্ট প্রায়োরিটি। বাট তারপরেও আমি বলছি যে যদি টুর্নামেন্ট সিরিজ বা ইন্টারন্যাশনাল কমিটমেন্ট যদি এত সিরিয়াস না থাকে, তাহলে আমাদের প্লেয়ারদেরকে সেই সুযোগ দেওয়া উচিত। মার্চের 26 তারিখে শুরু হবার সম্ভাবনা রয়েছে আইপিএলের, চলবে মের শেষ নাগাদ পর্যন্ত। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ স্বৈরাচারী কায়দায় ক্রিকেট বোর্ডে নির্বাচন আয়োজন করায় ক্লাবের সঙ্গে বর্তমান বোর্ডের দূরত্ব তৈরি হয়েছে, এমন মনে করেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। বিসিবি নির্বাচনে অনৈতিক প্রভাব বিস্তার না করলে ক্রিকেটের এমন অবস্থা হতো না বলেও মত তার। বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের কাছে দাবি জানিয়েছেন উভয় পক্ষকে একত্রিত করে খেলা যেন মাঠে গড়ায় সেই ব্যবস্থা করার। নতুন বোর্ড গঠন হলেও অস্থিরতা কাটেনি এখনো। ঘরোয়া লিগ আয়োজন নিয়ে বিপাকে ক্রিকেট বোর্ড। নির্বাচন বর্জন করা ক্লাব কর্তারা অনাস্থা জানিয়েছে বর্তমান বিসিবির উপর, সঙ্গে অস্বীকৃতি জানিয়েছে এই বোর্ডের অধীনে লিগে অংশ নেয়ার বিষয়ে। তামিম ইকবাল নির্বাচন বর্জন করলেও তার দল অবশ্য খেলছে লিগে। এমন পরিস্থিতি তৈরি হওয়ার পেছনে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে দায় দিচ্ছেন ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক। বিসিবি নির্বাচনে অনৈতিক বল প্রয়োগ করে পরিস্থিতি ঘোলাটে করেছেন তিনি, দাবি আমিনুলের। আসিফ মাহমুদ স্বৈরাচারী কায়দায় তিনি যেভাবে ক্রিকেট বোর্ডকে সাজিয়েছেন, যার কারণে হয়তো বা ক্লাবগুলোর সাথে তাদের একটি দূরত্ব তৈরি হয়েছে। তিনি যেই স্বেচ্ছাচারিতার মাধ্যমে ক্রিকেট বোর্ডকে প্রশ্নবিদ্ধ করেছেন এবং যারা এখন বর্তমানে দায়িত্ব পালন করছেন তারা নিজেরাও কিন্তু জানেন যে তারা কিভাবে নির্বাচিত হয়েছে। যেভাবে জেলা প্রশাসক মহোদয়েরা তারা যেভাবে আপনার কাউন্সিলর পাঠিয়েছিলেন সেগুলোকে চেঞ্জ করে আবার ক্রীড়া উপদেষ্টা তার প্রভাব বিস্তার করে নতুন করে তার মতো করে কাউন্সিলর তৈরি করেছেন, যার কারণে কিন্তু আসলে এই একটি একটা ক্রিকেট নিয়ে একটি জাস্ট অনিশ্চয়তার ভিতরে আমরা পড়ে গেছি। কর্তাদের রেশারেশিতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্রিকেটাররা। লিগ বর্জন করায় আয়ের পথও বন্ধ ক্রিকেটারদের। সুযোগ হারাচ্ছেন ম্যাচ খেলতে, যার প্রভাব ফেলবে দেশের ক্রিকেটে। জানা আছে আমিনুলের, তাই বর্তমান ক্রীড়া উপদেষ্টার কাছে দাবি জানালেন উভয় পক্ষকে একত্রিত করে খেলা মাঠে ফেরানোর।
আমাদের বর্তমান যিনি ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পালন করছেন, আমি সকলের কাছে আহ্বান করব যে সব কিছুর ঊর্ধ্বে কিন্তু আমার মাঠের খেলা, এবং সেই মাঠের খেলা যাতে মাঠে থাকে, সেখানে যাতে কখনো বিচ্যুত না হয়, সেদিকে আপনারা সকলেই নজর দিবেন। এবং আমিও প্রত্যাশা করি যে দ্রুত সময়ের ভিতরে এই সমাধানটি হয়ে গিয়ে যাতে খেলার মাঠে খেলাধুলা গড়ায়। 14 ডিসেম্বর থেকে শুরু হয়েছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ, যেখানে 20 ক্লাবের মাঝে অংশ নিয়েছে মাত্র 12টি ক্লাব। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বিগ ব্যাশে অভিষেকটা মনের মতো হলো না রিশাদ হোসেনের। দল জিতলেও 3 ওভার বোলিং করে কোনো উইকেট পাননি টাইগার লেগ স্পিনার। শুরুতে ব্যাট করে 180 রান করে সিডনি থান্ডার। জবাবে 1 বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় রিশাদ হোবার্টের হারিকেন্স। টস জিতে শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নেয় হোবার্ট হারিকেন্স, কিন্তু রাইলি ম্যাড্রিড এবং বিলি স্ট্যানলেককে পাত্তাই দেননি ম্যাথিউ গাইক্স এবং স্যাম কনস্টাস। 4 ওভারে আসে 46 রান। বাধ্য হয়ে বোলিং পরিবর্তন করেন নেথান এলিস। প্রথম ওভারে উইকেট না পেলেও মাত্র 6 রান দিয়ে প্রতিপক্ষকে আটকে ফেলেন রিশাদ। স্বাভাবিকভাবেই 1 ওভার পর আবারও রিশাদকে নিয়ে আসেন হোবার্ট ক্যাপ্টেন। এ দফাতেও দারুণ বোলিং করেন টাইগার লেগ স্পিনার। মাত্র 4 রান দিয়ে শেষ করেন দ্বিতীয় ওভার। চাপে পড়া সিডনি থান্ডার এরপর উইকেট হারায় টপাটপ। 180 রানেই থামে থান্ডাররা। 3 ওভার বোলিং করে কোনো উইকেট না পেলেও 18 রান দেন রিশাদ হোসেন। পুরো ম্যাচে একটা বাউন্ডারি হজম করেন রিশাদ। জবাব দিতে নেমে দারুণ ব্যাটিং করে হারিকেন্স ব্যাটাররা। সর্বোচ্চ 41 রান করেন নিখিল চৌধুরী। শেষ দিকে 13 বলে 16 রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ক্রিস জর্ডান। ম্যাচ সেরাও হন এই ইংলিশ ক্রিকেটার। 4 উইকেটে জয় পায় হোবার্ট হারিকেন্স। অনূর্ধ্ব 19 এশিয়া কাপের খবর। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। দুবাইয়ে আইসিসি একাডেমিতে ম্যাচটি শুরু হবে সকাল 11টায়। গ্রুপ বি এর প্রথম 2 ম্যাচে জয় নিয়ে আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। সেমিতে উঠেছে শ্রীলঙ্কাও, তবে নেট রান রেটে এগিয়ে থাকায় শীর্ষে আছে লঙ্কানরা। আফগানিস্তানের বিপক্ষে 3 উইকেট এবং নেপালের বিপক্ষে 7 উইকেটের জয় পেয়েছে বাংলার যুবরা। 2 ম্যাচে 250-তে দুর্দান্ত ফর্মে আছেন ওপেনার জাওয়াদ আবরার। নিয়ম রক্ষার ম্যাচ হলেও সেরা খেলাটাই খেলতে চাইবে আজিজুল হাকিম তামিমের দল। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে সেমিফাইনালের প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে পেতে পারে ইয়াং টাইগাররা। আর রানার্স আপ হলে প্রতিপক্ষ হবে গ্রুপ পর্বে 2 ম্যাচে 400-র বেশি স্কোর করা ভারত। হ্যাট্রিক শিরোপার পথে এগিয়ে যেতে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় লাল সবুজের প্রতিনিধিরা। ব্যালন ডিওরের পর ফিফা দ্য বেস্ট জিতলেন ফরাসি তারকা ওসমান দেম্বেলে। কিলিয়ান এমবাপ্পে ও লামিন ইয়ামালকে পেছনে ফেলে সবচেয়ে বেশি ভোটে জিতেছে এই পুরস্কার। সেরা কোচ নির্বাচিত হয়েছেন প্যারিস সেন্ট জার্মেইনের লুই এনরিকে। এই বছরের সবচেয়ে সুন্দর গোলের পুরস্কার পুসকাস অ্যাওয়ার্ড জিতেছেন আর্জেন্টাইন সান্তিয়াগো মন্টিয়েল। কাতারের রাজধানী দোহার ফেয়ারমন্ট পরিপূর্ণ ফুটবল জগতের তারকায়। মূল আয়োজন ফিফা সেলিব্রেশন ডিনার, যেখানে ঘোষণা করা হবে ফিফার এবছরের সেরা ফুটবলার, কোচ, টিম এবং সেরা গোলের, যার জন্য অধীর অপেক্ষায় ফুটবল ভক্তরা। আয়োজনটা ফিফা করেছে একেবারে ছোটখাটো ভাবে। 1 ঘন্টারও কম সময়ে শেষ হয় অনুষ্ঠান। লম্বা বক্তৃতা বা আলাদা কোনো আনুষ্ঠানিকতা ছিল না এদিন। একে একে ঘোষণা করা হয় 12 ক্যাটাগরিতে ফিফা দ্য বেস্ট পুরস্কার, যেখানে সবচেয়ে আকর্ষণীয় কে জিততে যাচ্ছেন ফিফা দ্য বেস্ট মেন্স ফুটবলার অ্যাওয়ার্ড অনেকটা অনুমেয় ছিল। এবছর ব্যালন ডিওর জিতেছেন পিএসজির ফরাসি তারকা ওসমান ডেম্বেলে। বিশ্লেষক থেকে সমর্থক সবার মাঝেই আলোচনা তাকে নিয়ে। তবে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বী ছিলেন স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল এবং জাতীয় দলের সতীর্থ কিলিয়ান এমবাপে। তাদের পেছনে ফেলে পুরস্কার জিতে নিয়েছেন ওসমান ডেম্বেলে। প্রথমবার এই পুরস্কার পেয়েছেন তিনি। সেরা কোচের পুরস্কারও জিতে নিয়েছে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই। চ্যাম্পিয়ন্স লিগ জয়ী লুই এনরিকে হয়েছেন ফিফার বর্ষসেরা কোচ, যে পুরস্কার গেল বছর জিতেছিলেন রিয়াল মাদ্রিদের সাবেক ও বর্তমান ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি। সেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন ইতালিয়ান তারকা জিয়ানলুইজি দোনারুম্মা। পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ে অন্যতম ভূমিকা রাখার পুরস্কার পেয়েছেন এই তারকা। তাছাড়া বছরের সেরা গোলের পুরস্কার পুসকাস অ্যাওয়ার্ড জিতেছেন আর্জেন্টাইন সান্তিয়াগো মন্টিয়েল। আর্জেন্টিনার জাতীয় দলে খেলা গঞ্জালো মন্টিয়েলের চাচাতো ভাই তিনি। ফিফা সভাপতি উপস্থিত থেকে পুরস্কার ঘোষণা করেন ফিফা দ্য বেস্টের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।
কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির গোট অনুষ্ঠানের অব্যবস্থাপনার ঘটনায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে রীতিমতো প্রশাসনিক স্তোনামি শুরু হয়েছে। রাজ্যটির ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন অরূপ বিশ্বাস। রাজ্য পুলিশের ডিজি ও পুলিশ কমিশনারকে শোকজ করা হয়েছে। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত যুব ভারতীর প্রধান কর্মকর্তাকে বহিষ্কার করেছে মমতা প্রশাসন। যদিও বিজেপির দাবি গদি বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায় আইওয়াশ করছেন। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। যুবভারতী কাণ্ডে দেশজুড়ে যখন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যকে ঘিরে সমালোচনার ঝড় বইছে, ঠিক সে সময় রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস হাতে লেখা চিঠিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ওই দপ্তর থেকে অব্যাহতি চান। বেসরকারি সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর দপ্তর তার পদত্যাগপত্র গ্রহণ করেছে এবং ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই দপ্তরটি সামলাবেন বলে জানা গেছে। 13 ডিসেম্বর শনিবার যুবভারতীর নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্য পুলিশের শীর্ষ পদেও ঢালাও রদবদল করেছেন প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর আস্থাভাজন পুলিশ কর্মকর্তা বলে পরিচিত রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে শোকজ করা হয়েছে। কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বিধাননগরের পুলিশ কমিশনারকেও। সরানো হয়েছে যুবভারতীর প্রধান নির্বাহী কর্মকর্তাকে। পুলিশের ব্যর্থতা যদি হয় তাহলে সেই পুলিশি ব্যর্থতার জন্য কি পুলিশ মন্ত্রী দায়ী হবেন না? তাহলে মুখ্যমন্ত্রীকেও তাহলে শোকজ করা উচিত। অরূপ বিশ্বাসের ওই ইস্তফা নিছক একটা নাটক। এই ঘটনায় শুধু প্রশাসন বা রাজনৈতিক মহলই উত্তপ্ত হয়নি, বরং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষও যুবভারতীর মেসি কাণ্ডে সংশ্লিষ্টদের তীব্র সমালোচনা করেছেন। যে ঘটনাটা ঘটলো, বাংলা একটু কিন্তু কালিমালিপ্ত হলো। আর আমার একটা অবাক লাগে, এত মন্ত্রীরা ঢুকে যায় কেন? পশ্চিমবঙ্গের মানুষকে বোকা বানিয়ে তাদের কাছ থেকে লাখ লাখ টাকা যে বার করা যায়, সেটা আমরা 13 তারিখ তৃণমূল কংগ্রেস আবার শিখিয়ে দিল। গেল শনিবার সকালে কলকাতার ঐতিহাসিক যুবভারতী স্টেডিয়ামে গোট অনুষ্ঠানে আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসিকে ঘিরেছিলেন রাজ্য সরকারের একজন মন্ত্রী, কয়েকজন সেলিব্রিটি, আয়োজক সংস্থার কর্ণধার, নিরাপত্তারক্ষী, নিজস্ব মিডিয়া উইং এবং বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। ফলে স্টেডিয়ামে বসে মেসিকে দেখতে পাননি সাধারণ দর্শকরা। এই ঘটনায় উত্তেজিত হয়ে হাজারো দর্শক গ্যালারির গেট ভেঙে মাঠে নেমে পড়েন। শুরু হয় ভাঙচুর, এমনকি আগুন লাগানোর চেষ্টাও করা হয়। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। 25 ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। লন্ডনে বিজয় দিবসের আলোচনার সভায় জানালেন নিজেই, যারা 71-এর ষড়যন্ত্র করেছে তারা এখনো থেমে নেই, দেশবাসীকে সজাগ থাকার আহ্বান। ভয় দেখিয়ে দেশের অগ্রযাত্রা থামানো যাবে না, ফিরতে পারবে না ফ্যাসিস্ট শক্তি। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা হাদিকে গুলির ঘটনায় কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। হাদি হত্যা চেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সালের বাবা মা সহ গ্রেফতার 3। হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার। জড়িতদের অবস্থান জানতে ফিলিপের খোঁজে আইন শৃঙ্খলা বাহিনী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত ইউরোপীয় ইউনিয়নের। নেতৃত্বে থাকবেন পার্লামেন্ট সদস্য ইভার্স ইজাবস। অতিরিক্ত ধুলার জন্য আমাদের ঠান্ডা কাশি লেগেই থাকে। এখানে কোনো তো পানি ছিটা না। সিটি কর্পোরেশনের থেকে কোনো লোকজন কেউই আসে না। বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা। অতি ক্ষুদ্র বালুকণা PM 2.5 সহনীয় মাত্রার চেয়ে 20 গুণ বেশি। নির্বিকার পরিবেশ অধিদপ্তর, স্বাস্থ্য ঝুঁকিতে রাজধানীবাসী। এ ছিল ভোরের সময়ে। সকালের সময়ের সঙ্গে থাকবেন মাহাদি ধ্রুব। অর্জিত, আপনাকে ধন্যবাদ। সকালের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।